All right, everyone. Today we are already here with our new session. This is our season one. This is not a season. This is session one. Different types of acting. Now আমরা একটা খুব সুন্দরভাবে বলছি যে মৌচাকে আমরা অলরেডি একটা কি দুটো সেশন করেছি রিগার্ডিং অ্যাক্টিং, যেখানে আমরা অ্যাক্টিং এর বেসিক্সটা দেখাচ্ছি। উই আর টকিং অ্যাবাউট দ্য বেসিক্স অফ অ্যাক্টিং. Some people mentioned that that is a very hi-fi discussion as well as that is very informative also. Now what I suggest is আমাদের যেটা হয়েছে যে আজকে আমাদের 75 ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স সেলিব্রেট হচ্ছে অল ইন্ডিয়াতে, ইন্ডিপেন্ডেন্স ডে হিসেবে সেলিব্রেট করা হচ্ছে। বাট আমাদের বুঝতে হবে যে এতদিন ধরে সিনেমাটা আমাদের কিভাবে মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্টে অ্যাফেক্ট করেছে, হাউ দ্য সিনেমা, মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট হ্যাজ all together they have affected the Indian audience. তারা কিভাবে একটা প্রভাব বিস্তার করেছে মনের মধ্যে, এবং তার মধ্যে একটা ইভ্যালুয়েশন আছে। মাইলস্টোনস যদি আমি দেখি, ডিফারেন্ট ডিফারেন্ট ইভ্যালুয়েশনস। 70s এক রকমের ধরনের সিনেমা হতো, ইন্ডিয়ার কথা বলছি, আমি খুব একটা দেখিনি বিকজ আই এম মোর কালচার্ড অর ট্রেন্ড ইন ওয়ার্ল্ড সিনেমা উইচ ইজ মাচ বেটার। আর ইন্ডিয়াতে যখন সত্যজিৎ রায় বানিয়েছে, তপন সিনহা বানিয়েছে, ঋত্বিক ঘটক বানিয়েছে, এবং আগে যখন আমাদের দাদা সাহেব ফালকে যখন বানিয়েছে তখন ছিল সেগুলো সিনেমা। বাট এই 70s 80s এবং তারপরে মাঝখানে দু একজন চেষ্টা করেছিল, বাট যেটা হচ্ছে প্রোপাগ্যান্ডা করতে করতে এই ধরনের নায়ককে দেখাতে হবে, হিরোইজম। আই উইল টক অ্যাবাউট দ্যাট। সো দ্যাট ইজ নট অ্যাক্টিং টু মি বিকজ আই হ্যাভ সিন দ্য ওয়ার্ল্ডস বেস্ট স্ট্যান্ডার্ডস অফ অ্যাক্টিং অ্যান্ড আই হোল্ড মাইসেলফ টু দ্যাট স্ট্যান্ডার্ড অলসো অ্যান্ড আই এম নট গোয়িং টু কম্প্রোমাইজ। এবং প্রচুর লোকে তারা চেষ্টা করেছে বিভিন্নভাবে যাতে তারা একটা চান্স পায় বা একটা সুযোগ পায়, বাট দে আর নট ওয়ার্থ ইট. They are not worth it. So you will be wasting your time, even out of sympathy, patriotism, nationalism এর জন্য. If you want to give them a chance, they will still waste your trust, they will waste your time, they will waste your efforts. So rather you be very aware of these fact and choose your project accordingly so that you can invest your energy, your resources into something greater. এবং যারা কাজ করছে আমাদের সাথে, they can be also contribute something very significant to that art form or that performance or that movie itself. তো সেইভাবে আমাদের কাজটা করা উচিত, বিকজ আর্ট যদি আমি অ্যাক্টিং হিসাবে দেখি, আরো অনেকে আছে যাদের নাম আমি বললাম না, বাট আমি যে মানে বাজে স্ট্যান্ডার্ডটা দিয়ে শুরু করলাম, হুইচ ইজ নট টু বি এমিউলেটেড if you want to make great movies. And let me be, আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে এগুলো নিয়ে কথা বলি, বিকজ কিছু কিছু ব্যাপারে ফাজলামো বা ফোচকেমি চলে না। বাট ইন্ডিয়াতে অ্যাক্টিংটাকে একটা ফোচকেমির উপায় হিসেবে করতে করতে ভাড়ামো যেটাকে বলে না, মানে ভাড়ামো করতে করতে এমন একটা জায়গায় চলে এসেছে যে অ্যাক্টিংটা সরে গিয়ে ভাড়ামো। মানে আই উইল টক অ্যাবাউট সাম অফ দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট অ্যাক্টার্স টুডে। যদি আমি শুধু হলিউড বা আমেরিকান অ্যাক্টার্স নিয়ে কথা বলি আজকে, তাহলে আই উইল টক অ্যাবাউট দ্য ওয়ার্ল্ডস বেস্ট অ্যাক্টার্স, যারা গোল্ডেন এজ অফ হলিউডে থেকেছে। তারপরে যখন প্যাচিনো, কাজানের একটা স্টুডিও বলি, বা সেই সময় আমি যদি গ্রুপ থিয়েটার বলি, সেই সময় পল নিউম্যান, জেমস ডিন, ব্র্যান্ডো, তারপর মন্টগোমারি ক্লিফট, এরা যখন আসছে তাদের নিয়ে আমি কথা বলবো। তার আগে স্পেন্সার ট্রেসিকে নিয়ে কথা বলবো। তার আগে আমি আমি ড্যানিয়েল ডে লুইসকে নিয়ে কথা বলবো। সো একটু এদিক ওদিক করে যাব। জেমস ক্যাগনি ছিল, জেমস স্টুয়ার্ট ছিল, জিমি স্টুয়ার্ট, ক্লার্ক গ্যাবল ছিল, হামফ্রে বোগার্ট ছিল। এদের সিনেমা দেখে আমি অন্তত বড় হয়েছে, এবং যারা রিয়েলি হলিউড দেখে বড় হয়েছে বা আমেরিকান সিনেমা দেখে, আর্ট ফর্মটার উপরে যাদের ইন্টারেস্টটা জন্মেছে সিনেমা দেখে, তারা এগুলো দেখেছে। এবং জ্যাক লেমনের সিনেমাও যখন আমি দেখি, সাম লাইক ইট হট, বিলি ওয়াইল্ডারের লেখা, তখন সেখানেও আমি দেখতে পাচ্ছি যে কমেডিক এলিমেন্টের জন্য একজন অ্যাক্টর হু ইজ সুটেড ফর দোজ কাইন্ড অফ রোলস। এবং যার নাম না বললেই নয়, সে হচ্ছে চার্লস চ্যাপলিন। মানে যার থেকে, মানে আমি অন্তত যদি আমি অ্যাক্টিং এ ইন্সপায়ার্ড হয়ে থাকি, দ্যাট ইজ ব্র্যান্ডো, চ্যাপলিন অ্যান্ড অল দিস পিপল যাদের নাম বললাম। এবং আরো অনেকে আছে, মানে আমি জাস্ট ফিউ নেমস বলছি। অ্যান্থনি হপকিন্স আছে, মাইকেল কেইন আছে, আরো প্রচুর অ্যাক্টার্স আছে। ক্রিশ্চিয়ান বেল ইজ ডুইং ফ্যাবুলাস জব। সো ওরা আছে। বাট একটা কি হচ্ছে যে আমি ওয়াই আই এম ডুইং দিস সেশন ইজ, আজকে আমি হয়তো বাংলায় একটু ইন্ট্রোডাকশন দিলাম, বাট দিস উইল বি আ বিট মোর অ্যাডভান্সড. This is not going to be your basic chit chat. This is not going to be your superficial stuff. This is not going to be your basic stuff on acting, যেটা আমরা অলরেডি মৌচাকে আমরা বেসিক আর ইন্টারমিডিয়েটের একটু ছোঁয়া দিয়েছি, যে এনিওয়ান ক্যান বিকাম অ্যান অ্যাক্টর. আই হ্যাভ অলরেডি ডিসকাস দ্যাট.
আরেকটাই আমি বলেছি আই থিঙ্ক দ্য মেথডস অফ অ্যাক্টিং, আমি স্ট্যানিসলাভস্কির কথা বলেছি, মাইসনার টেকনিকের কথা বলেছি, আমি রবার্ট লুইসের কথা বলেছি, এবং তাদের আন্ডারে কোন কোন, ইভানা চাবাকের কথা বলেছি, এবং কার আন্ডারে কে কে ট্রেন্ড হয়েছে, এলিয়া কাজানের কথা বলেছি, অন দ্য ওয়াটার ফ্রন্টের কথা বলেছি, স্ট্রিট কার নেম ডিজায়ার বলেছি, সেই সময়টা থেকে অ্যাক্টিংটা কিভাবে চেঞ্জ হচ্ছে। আবার লরেন্স অলিভিয়ারের সেই জায়গাটা যদি আমি দেখি, তারপর ক্লাসিক্যাল অ্যাক্টিং এর কথা আমি বলেছি। তো ডিফারেন্ট ওয়েজ অফ ডুইং অ্যাক্টিং, কখনো আমি বডিটাকে আস্তে আস্তে ইনভলভ করছি, তারপরে যখন আমি ইভলিউশন যখন হচ্ছে অ্যাক্টিং এর, সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট, ফিজিক্যাল অ্যাসপেক্ট, এগুলোকে আস্তে আস্তে আমি ইনভলভ করতে করতে অ্যাক্টিং এর একটা ইভলিউশন হচ্ছে, অ্যাবস্ট্রাকশন আছে, কংক্রিট আছে, ডিফারেন্ট ডিফারেন্ট থিংস আছে। তো এইখানে আমরা একটু রিসার্চের লেভেলে, একটু হাইফাই লেভেলেই আলোচনা করব, বাট আই উইল ট্রাই টু মেক ইট অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট ইন আ ভেরি ফানি ওয়ে অর লুসিড ওয়ে। কেন হচ্ছে আমরা অ্যাক্টিং এর ব্যাপারটা এমন, অ্যাক্টিংটা নিয়ে একটা বাজেভাবে ধারণা এমন দেওয়া হয়েছে যাতে এই ভাড়ামোগুলো প্রশ্রয় পায়। তার জন্য অ্যাক্টিং এর থিওরি থেকে সরিয়ে, যে একটু অ্যাক্টিং থিওরি নিয়ে পড়াশোনা করছে তাকে একটু নিচুতে রাখা, তাকে একটু ছোট চোখে দেখা। আবার যখন আমাদের কেউ একটা অ্যাক্টিং করছে, বাবারে তুই তো একটা এরকম অ্যাক্টর হয়ে গেলি, এরকম অ্যাক্টিং করছিস, এরকম ভাবে একটা হেও করতে করতে সেলফ এস্টিমটাকে এফেক্ট করা, এরকম করতে করতে কি হচ্ছে, ওভার অল দিজ ইয়ার্স আমাদের আস্তে আস্তে অ্যাক্টিং এর স্ট্যান্ডার্ডটাকে নিচে নামিয়ে দেওয়া হয়েছে। ফলে লোকে যেটা দেখছে যে ওয়ার্ল্ড ক্লাস সিনেমা হয়তো ওই অ্যাক্টিং হতে পারে, আমাদের এখানে হয়তো এই অ্যাক্টিং হতে পারে না। এবার সত্যজিৎ রায়ের মতো কিছু কিছু লোক মাঝখানে এসছেন, বিশেষ করে সত্যজিৎ রায়ের ক্ষেত্রেই আমি বলি, বিকজ একজন ডিরেক্টর যে একজন অ্যাক্টরকে তৈরি করতে পারে, সেরকম দের হ্যাভ বিন ফিউ ডিরেক্টরস, they have focused more on the craft, narrative storytelling. They didn't work with the stars, rather they created stars. So সেটা একটা খুব ফানি পার্ট, and I belong to that genre বিকজ আমরা স্টোরিটাকে আরো বেশি ইম্পর্টেন্স দিই, ক্যারেক্টার মানে পারফরমেন্সটাকে আরো বেশি ইম্পর্টেন্স দিই। ফর এক্সাম্পল, তার জন্য একজন স্টার হয়ে ইফ ইউ ক্যানট পারফর্ম, নো ম্যাটার হাউ মাচ ইউ ফ্ল্যাটার, ইউ ডোন্ট হ্যাভ এ প্লেস ইন মাই ফিল্ম। I am very straight about that because acting, music, cinema এগুলো নিয়ে ছ্যাবলামো আমার জায়গায়, আমার জীবনে বা আমার কর্মক্ষেত্রে কোনো স্থান নেই। বাট ইন্ডিয়াতে আমি কয়েকজনের সাথে কথা বলেছি, এই লিস্টার যারা বলে তারাও, মানে তাদের সাথেও যা দেখেছি, বিকজ দে আর নট সিরিয়াস অ্যাবাউট অ্যাক্টিং, বিকজ হচ্ছে হয়ে যাচ্ছে, মুখ দেখালে পাবলিক দেখবে, সেই জিনিসটা এখন আর বেশি দিন চলবে না এবং বেশি দিন আর থাকবেও না। আর যদি কোনো রকমে চলেও যায় তাহলেও সেটার খুব এন্ডটা খুব নিয়ার আর কি। তো যার জন্য what we need to be concerned about is good standards of acting or best standards of acting. তাই আমি আজকে আমেরিকান হলিউড সিনেমার বেস্ট অ্যাক্টরসদের কথা বলবো, যারা একদম টপ নচ ছিলেন, যারা বেস্ট অস্কারস পেয়েছেন, নমিনেশনস আছে, তাদের অ্যাক্টিং এর ধরনটা হয়তো একটু বললাম, একটু মিমিক্রি হয়তো যদি করি, মিমিক্রি ওখানে, ফর এক্সাম্পল ইফ আই টক অ্যাবাউট মার্লন ব্র্যান্ডো, দেন আই উইল টক অ্যাবাউট দ্যাট। আবার যদি মাই লেফট ফুটে যখন ড্যানিয়েল ডে লুইস অ্যাক্টিং করছে, আই ওয়ান্ট টু সে দ্যাট ইউ ডোন্ট রেসপেক্ট মি এনিমোর, এরকম ভাবে যদি কথা বলা হয়। সো মাই লেফট ফুটের গল্পটা হচ্ছে যে ড্যানিয়েল ডে লুইস এমন একজন অ্যাক্টর যিনি পা দিয়ে ছবি আঁকছেন এবং তার এরকম এরকম ভাবে কথা বলেন। সো আই ওয়ান্ট টু সে, সো ওয়েন হি ইজ গোয়িং ইনটু দ্যাট রোল, হি ইজ ইমার্সিং হিমসেলফ। আবার লাস্ট অফ দ্য মহিকান্সে যখন আমি দেখছি তখন একরকম, লিঙ্কনে যখন আমি দেখছি we have to act now, 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 সেই যে গেট আপ, মেকআপ, কস্টিউম ডিজাইন বলি, এই সব কিছু মিলিয়ে দ্য ওয়ে, ইন্টোনেশন, মডিউলেশন, ভয়েস, টকিং, টেক্সচার অফ দ্য ভয়েস, এই সব কিছু মিলিয়ে একসাথে অ্যাক্টিং হচ্ছে। আমি খুব স্পন্টেনিয়াসলি করে ফেললাম, বাট দ্য থিং ইজ দ্যাট মানে প্রথমে যখন আমরা ভুল ত্রুটি করতে পারি, আমাদের ওয়ার্কশপস হয়, পারফরমেন্স হয়, উই ক্যান ডু দ্যাট। বাট যখন আমরা পারফর্ম করছি, যখন আমরা অন স্ক্রিনে একটা সিনেমাকে তুলে ধরছি অডিয়েন্সের কাছে, টু মি আই থিঙ্ক উই শুড বি রেসপেক্টফুল টুয়ার্ডস দ্যাট, বিকজ এটা একটা খুব গ্র্যান্ড আর্ট ফর্ম এবং অনেকগুলো আর্টের অ্যামালগামেশন ঘটেছে। আই হ্যাভ টকড অ্যাবাউট ইট মেনি টাইমস অ্যান্ড আই উইল কন্টিনিউ টু টক অ্যাবাউট ইট, বিকজ এখানে আমার সিনেমাটোগ্রাফি আসছে, ফটোগ্রাফি আসছে, ভিজুয়াল আর্টস আসছে, অরাল আর্টস আসছে, আমার মিউজিক আসছে, তারপর আমার গ্রাফিক্স ডিজাইন আসছে, প্রোডাকশন ডিজাইন আসছে, আর্ট ডিরেকশন আসছে, এডিটিং আসছে, যেটাকে একটা ইনভিজিবল আর্ট বলা হয়, রাইটিং আসছে, যেখানে আমার লিটারেরি এলিমেন্টস গুলোকে আমি লাগাতে পারি। সেই লিটারেলি এলিমেন্টস থেকে বা লিটারেলি আর্ট ওয়ার্ক থেকে আই ক্যান গেট ইন্সপিরেশন ফর মাই অ্যাক্টিং। যখন আমি স্ক্রিপ্টটা পড়ছি, স্ক্রিপ্টের ডায়লগ, সিচুয়েশন, সিকোয়েন্স, আই হ্যাভ টকড অ্যাবাউট ইন লেখালেখি, যে স্ক্রিপ্ট কিভাবে লেখা হয়, সেটা স্ট্রাকচারটা কি হয়, হাউ ইউ লাইক পাতার মধ্যে দিয়ে কিভাবে ন্যারেটিভটা আস্তে আস্তে আনফোল্ড হয়। আই হ্যাভ
done some great discussions on that. You can go to that. এখানে লিঙ্কটা দেওয়া থাকবে. You can just go and look at the playlist লেখালেখি, যেখানে আমরা স্ক্রিপ্ট রাইটিং বা রাইটিং নিয়ে কথা বলছি। তো সেই লেখাটাকে যখন আমি পড়বো, হতে পারে আমি লিখতে পারছি না। অনেক সময় কি হয়, লেট মি টক অ্যাবাউট দ্যাট। আজকে একটু ইন্ট্রোডাকশন দেবো এবং কয়েকজনের নাম বলবো। অনেক সময় কি হয়, হয়তো আমি 20 বছর ধরে অ্যাক্টিং করছি, এই যে আমি দেখছি এক একজন বিভিন্ন বিভিন্ন ডিরেক্টরদের সাথে আমি রয়েছি, তাদের থেকে আমি ডিরেকশনের কিছুটা শিখছি। স্ক্রিপ্টটা যখন আমি পড়ছি, আমার মনে হচ্ছে আমি এই গল্পটা বলতে চাইতাম, কিন্তু এখনো আমি লিখতে পারছি না, আমি এক্সপ্রেস করতে পারছি না লেখার মধ্যে। বাট 20 ইয়ার্স, 10 ইয়ার্স, 5 ইয়ার্স, যার যেরকম, কেউ শুরুতেই করে ফেলে। ইউ আর ভেরি লাকি ইফ ইউ ডু দ্যাট। আমি করেছি, আমি জানি ইটস এ ভেরি গ্রেট ফিলিং ইফ ইউ ডু দ্যাট। তারপরে আস্তে আস্তে ইভলভ করতে করতে আমাদের রাইটিংটা ইমপ্রুভ হয়, বা শুরুতেই হয়তো দারুণ একটা হয়ে গেল, তারপরে ডাউন একটা হয়, আপস অ্যান্ড ডাউনস থাকে, সেটা থাকে। বাট ইউ শুড বি অনেস্ট উইথ ইউর সেলফ, যে যখন আমি রাইটিংটাকে লিখছি, ফার্স্ট ড্রাফটটাও যদি আমার মনে হয় সেটা যদি কমপ্লিট না হয়ে থাকে, আই শুড বি ভেরি অনেস্ট উইথ মাই সেলফ। সেটাকে হয়তো আমি একটু শেলফে রেখে দিলাম, 2 মাস পরে হয়তো আবার অবজেক্টিভলি দেখলাম, দেখে মনে হলো ক্যারেক্টারাইজেশনে একটু চেঞ্জ করার দরকার আছে, ন্যারেটিভে একটু চেঞ্জ করার দরকার আছে, প্লটটা একটু এরম করলে একটু টুইস্ট একটু বেশি হয়। So I should be very honest about that. Why should the producer be concerned about that? Because he or she is investing the money. But I should be the one who the producer should trust. When he or she is trusting me, I have a responsibility, whether I am telling the story properly or not. যেটা হয় অনেক সময়, রাইটার ডিরেক্টর তারা একসাথে যখন একজনই হয়ে যাচ্ছে, তখন it becomes very easier, because the way you are writing, you are putting your vision on paper. তো সেটাকে, when you are directing, you can guide the actors also, so that they understand your vision, and then you go through some workshops and practices, so that they get the understanding of the role. They understand the roles, they understand the narrative, how the character is unfolding, the backstory of it, the nuances of emotions, what are the movies they should watch for as a reference. So এই প্রসেসগুলো চলে। বাট প্রডিউসারের এখানে যেটা, ওই সেগ্রিগেশনের কালচারটা এখানেও আছে। প্রডিউসার ইনভেস্ট করবে, প্রডিউসারকে বোকা বানাবো, এইসব অনেকগুলো টেকনিক চলে। সো এই বোকা বানাবো, রোজগার করব কোনো রকমে, এই করব ওই করব, এই করতে কি কি হয়, দ্য লাভ অফ সিনেমা, দ্য লাভ অফ দ্যাট আর্ট ফর্ম, বা দ্য লাভ অফ এক্সপ্রেশন, বা দ্য লাভ ফর প্রফেশন, যদি আমি বলি অ্যাক্টিং প্রফেশন, সিনেম্যাটিক প্রফেশন, হোয়াট এভার ইট ইজ, ইউ শুড বি ভেরি রেসপেক্টফুল টুয়ার্ডস দ্যাট। তাহলে কি হচ্ছে, প্রডিউসার তো না হয় আমায় টাকা দিল, আমার একটা রেসপন্সিবিলিটি রয়েছে, বাট ওয়েন আই এম ডিরেক্টিং, আই হ্যাভ দ্য ক্রিয়েটিভ অথরিটি ওভার দ্য ফিল্ম। একটা কোলাবোরেটিভ মিডিয়াম, বাট একটা ক্রিয়েটিভ অথরিটি আমার রয়েছে, বিকজ প্রত্যেকে কি না কি করছে, তারপর আলটিমেটলি যদি একটা ফেলিয়ার হয়, আই শুড টেক দ্য রেসপন্সিবিলিটি অলসো। অনেক সময় এও ন্যাকাপনা করতে করতে চলে আসে, বলে দেয় আমি দায়ী, বাট আলটিমেটলি ডিরেক্টর তাকে সেই সুযোগটাই বা দেবে কেন? সে যদি ভুলও করে থাকে, তার লিডারশিপে হয়তো কিছু ফল্ট হয়েছে। সো ওনাস ইজ অন দ্য ডিরেক্টর অলসো ফর দ্য ক্রিয়েটিভ অ্যাসপেক্ট। প্রডিউসার যখন টাকা দিচ্ছে, হি ইজ ট্রাস্টিং দ্য ডিরেক্টরস ভিশন, তার যে লিডারশিপ সেটাকে করছে। তারপরে তো ফেল হতেই পারে, বিকজ দিস ইজ আ ভেরি আনসার্টেন প্রফেশন। যখন আমরা একটা সিনেমা শুরু করছি, উই ডোন্ট নো ওয়ের উই আর গোয়িং, উই হ্যাভ আ ভিশন, উই ওয়ান্ট টু মেক দ্য বেস্ট পসিবল মুভি উই ওয়ান্ট টু মেক। বাট কি হচ্ছে, ইন দ্য প্রসেসে অনেক কিছু হয়, হয়তো সেটা যেটা হওয়া উচিত, কাইজেন থিওরি নিয়ে যদি আমি চলি, তাহলে একটা যদি অবস্টাকল আসে, একটা যদি কোনো প্রবলেম চলে আসে, দেন উই উইল ট্রাই টু ইম্প্রোভাইজ দ্যাট সিচুয়েশন। একটা চ্যালেঞ্জ একটা এলো, সেটাকে আমি অপরচুনিটি বানিয়ে ফেললাম। তাহলে কি হচ্ছে, আমাদের মাইন্ডসেটটা এমন একটা ভাবে রয়েছে যে when we are going through those obstacles বা প্রবলেমস, তখন we will figure out a way, যেটা সিনেমাটা আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে। দুদিন হয়তো শুটিংটাকে আমি অফ রাখলাম বা একটু পোস্টপন করলাম, বাট একটা সিনকে আমি এমন ভাবে চেঞ্জ করে দিলাম যে সেটার জন্য সিনেমাটা একটা অন্য মাত্রা পেল। বাট কি হচ্ছে, এই যে এই অবস্টাকলস গুলো যখন সিনেমাটাকে এফেক্ট করতে থাকে, পারফরমেন্সটাকে এফেক্ট করতে থাকে, তখন উই আর নট কনসার্নড অ্যাবাউট দ্য আর্ট ফর্ম অর দ্য স্টোরি টেলিং অর দ্য ন্যারেটিভ। তখন কি হচ্ছে, অটোমেটিক্যালি সেটা ডিসরেসপেক্টটা ইট গেটস ট্রান্সলেটেড ইন দ্যাট মুভি। অডিয়েন্সকে যদি আমরা অতটা সম্মান নাও দিই, অডিয়েন্স উইল গেট ইট। আর নাও তো আরো একটু স্মার্টার অডিয়েন্স হয়ে গেছে, দে উইল গেট ইট ভেরি ইজিলি, বিকজ ওদের রেপারটোয়ার বা রেঞ্জটাও একটু ওপেন হয়ে গেছে ডিউ টু ওটিটি অ্যান্ড ওয়ার্ল্ড ক্লাস সিনেমার এক্সপোজারটা যখন হয়েছে, তখন তাদের টেস্টটাও সামহট একটু ইমপ্রুভ করেছে। তারা হয়তো বুঝতে পারছে না নিটিগ্রিটি বা নুয়ান্সেস গুলো, যেটা অ্যাজ এ প্রফেশনাল উই ক্যান টেল দেম, বাট চয়েস যদি আমি বলি, এস্থেটিক্স যদি আমি বলি, কিছুটা কিছুটা চেঞ্জ হয়েছে, আগের থেকে একটু বেটার হয়েছে। সো দে will understand when a bad performance is in front of them. That's why you should improve yourself, and if you take it for granted, then you are like putting the axe on your feet. So that's a very bad mistake you are going to make.
এবং সেটা এটাও শো করে যে ইউ আর নট কনসার্ন অ্যাবাউট ইউর প্রফেশন, ইউ আর নট কনসার্ন অ্যাবাউট ইউর আর্ট ফর্ম, মোস্ট ইম্পর্টেন্টলি ইউ আর নট কনসার্ন অ্যাবাউট সিনেমা to begin with. So that's the cardinal sin you can make in movie making. বাট ইন্ডিয়াতে এটা হয়ে এসছে কেন, এই যে বললাম স্বাধীনতার পর থেকে যেটা হয়েছে বা ট্রান্সফার অফ পাওয়ারের পর থেকে যেটা হয়েছে, বিভিন্নভাবে এডুকেশন সেক্টরটা বা এন্টারটেনমেন্ট সেক্টরটাকে দখল করার একটা যুদ্ধ চলছিল। কিভাবে মাসটাকে আমি অ্যাফেক্ট করে একটা মানে ইন্ডিয়ার যে একটা হিউজ পটেনশিয়াল সেটাকে একদম দমিয়ে রাখার জন্য আমরা কোন কোন জায়গাটাকে অ্যাটাক করতে পারি। একটা হচ্ছে এডুকেশনটা সেক্টরটা এমনভাবে তৈরি করা হলো শুরুতেই আফটার দ্য ট্রান্সফার অফ পাওয়ার, যাতে ন্যারেটিভ গুলো ভুল শেখানো হলো, লোকে ভুলভাবে তৈরি হলো, কিছু কিছু লোকজন তার মধ্যে থেকেও অন্যভাবে তৈরি হয়েছে যারা গ্রেট মাইন্ডস অফ দিস কান্ট্রি, অনেকে বাইরে চলে গেছেন, অনেকে এখান থেকে আবিষ্কার করেছেন, বাট দে আর গ্রেট মাইন্ডস। যখন মার্কেটিং এর সুযোগ এসছে এরাই আবার এদের নাম নিয়ে টানাটানি করেছে, এদের সাথে ছবি তোলা নিয়ে টানাটানি করবে, মানে দে বিলং টু দ্যাট কালচার আর কি। বাট যখন এই শুরু থেকে একজনের পোটেনশিয়ালকে রিকগনাইজ করে তাকে তৈরি করা, তাকে হেল্প করা, সেই ইকোসিস্টেমটা এখান থেকে যাতে ভেঙে দেওয়া হয় তার জন্য প্রচুর চেষ্টা হয়েছে। তার মাঝে মাঝে কিছু একটু হয়েছে, বাট ওভারঅল যদি আমি বলি, মাসকে কন্ট্রোল করার জন্য তুমি এডুকেশন সিস্টেমে ভুল ন্যারেটিভ শেখাও বা একটু বায়াস ন্যারেটিভ, একটু পোলারাইজ ন্যারেটিভটা শেখাও। এন্টারটেনমেন্ট সেক্টরটা আস্তে আস্তে যখন চেঞ্জ হতে শুরু করলো, টেস্টটাকে একটু ডিগ্রেড করে দাও, বা আমার যেটা টেস্ট সেটাকে ইম্পোজ করে দাও অডিয়েন্সের জন্য, যাতে এদেরকে রুল করতে আমাদের সুবিধা হয়। সো এই বিভিন্ন ধরনের কারণ, আই হ্যাভ অলরেডি ডিসকাসড অ্যাবাউট অল দিস থিংস ইন ডিফারেন্ট প্লে লিস্টস, সো আই ওয়ন্ট টক অ্যাবাউট দ্যাট এনিমোর। বাট এডুকেশন আর এন্টারটেনমেন্ট সেক্টরটা এগুলো খুব একটু ফ্র্যাজাইল হয়ে যায় মানুষের। এডুকেশনটা হচ্ছে যেটা আপনার ফাউন্ডেশন দিচ্ছে, আপনার টেস্টটাকে বিল্ড করছে, রিজনিং এবিলিটিস বিল্ড করছে, ক্রিটিক্যাল থিঙ্কিং বিল্ড করছে, সেইখানেই যখন সেই জিনিসগুলোই যখন এফেক্ট হয়ে যাচ্ছে, তখন যাই আপনি দেখবেন না কেন, আপনি ইউ আর নট টেকিং ইট দ্যাট সিরিয়াসলি। তো প্রফেশন যদি আপনি একটা বেছে নেবেন, একটা সিনেমাতে করতে গেলে বাংলা থেকে তো লিটারারি ভূমিকাটা এত আছে যে ইউ ক্যান ডু আ লট ইন ফিল্ম মেকিং। বাট সেটা কেন হচ্ছে না? তার কারণ মানুষ হিসেবেই তৈরি হয়নি। সিনেমাটা আর করবে কি, আসবে কোত্থেকে লেখা, অ্যাক্টিংটা আসবে কোত্থেকে, তার জন্য তো একটা বড় জায়গা দরকার যেখান থেকে একটু তুললেও আমি অ্যাক্টিংটা দিতে পারি, একটু তুললেও আমি লেখাটা দিতে পারি। ডিরেকশন তো আরো অনেক কিছু জানতে হবে। তো সেইটা যদি না হয়ে থাকে, মানুষ হিসাবেই যদি তৈরি না হয়ে থাকে, দেন ওয়্যার উই উইল গেট দ্যাট ফর্ম, ওয়্যার উইল উই গেট দ্যাট ফ্রম? এই যে অ্যাক্টিংটা আসবে, মিউজিকটা আসবে, যে যা কিছু আছে, লিটারারি যদি আমি লেখা বলি, ওয়্যার উইল ইউ গেট ইট? সেটাই এখনো তৈরি হয়নি। আর যেটুকুনি তৈরি হয়েছিল তাদের ভুলভাবে বুঝিয়ে, মার্কেটিং করে, তকমা লাগিয়ে, ইউ হ্যাভ বিন ডিস্ট্রাক্টেড ফ্রম দ্যাট বেস্ট স্ট্যান্ডার্ডস উইচ উই উইল টক অ্যাবাউট টুডে অলসো। যে এরা অ্যাক্টিং করে গেছে, গোল্ডেন এজ অফ হলিউড যখন বলা হচ্ছে, তাদের ডিফারেন্ট ধরন ছিল, আস্তে আস্তে অ্যাক্টিং ইভলভ হয়েছে। বিকজ লেট মি টক অ্যাবাউট দিস থিং, বিকজ দিস ইজ আর্ট অ্যান্ড সায়েন্স। আর্টও যেমন আছে, সায়েন্সও আছে। সায়েন্সটা যদি আমি বলি, আমার সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট আছে, সোশিওলজিক্যাল অ্যাসপেক্ট আছে, এবং আরো ডিফারেন্ট অ্যাসপেক্টস আছে, ফিজিক্যাল অ্যাসপেক্টস আছে, এবং আরো অনেক ধরন আছে। স্ট্যানিসলাভস্কি যখন করছে তখন সাইকোলজি অতটা ডেভেলপ হয়নি, কিন্তু স্ট্যানিসলাভস্কি যখন অ্যাক্টিং এর পার্সপেক্টিভ থেকে দেখেছে, সে কিন্তু সাইকোলজিক্যাল অ্যাক্টর প্রিপেয়ার্স যদি আমি দেখি, বা অন্য মুভি, অন্য বই যেগুলো আছে, স্ট্যানিসলাভস্কি ফিজিওলজিক্যাল অ্যাসপেক্ট, সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট এগুলোকে অ্যাক্টিং পার্সপেক্টিভ থেকে দেখে, একজন মানুষ সেটাকে রোলের মধ্যে ঢুকতে গেলে, সিস্টেম যেটা ছিল করতে গেলে কি কি করতে হবে, হি হ্যাজ অলরেডি টকড অ্যাবাউট দ্যাট। তারপরে সাইকোলজি নিয়ে আরো ডিসকাশন হচ্ছে। আমি কোথাও না কোথাও একটা থ্রেড পেয়ে যাচ্ছি যেখানে স্ট্যানিসলাভস্কি এত কিছু কথা বলেছে, বিকজ আলটিমেটলি উই আর হিউম্যান বিংস, উই আর এক্সপ্রেসিং আওয়ার হিউম্যান ইমোশনস। সেটা আমি কিভাবে আস্তে আস্তে তৈরি করছি নিজেকে, কোন রোলের জন্য নিজেকে কোন খাপটায় সুইচ করছি, তো সেইটার জন্য যদি আমার ফ্লেক্সিবিলিটি থাকে, দেন আই ক্যান সুইচ ইজিলি, যেটা আমি একটু আগে করছিলাম দু একটা রোলের জন্য। তো সেটার জন্য সেই ওই ড্যানিয়েল ডে লুইসের ক্ষেত্রেই বলছিলাম যে ওই দুটো রোলে আছে। তারপর যখন দেয়ার উইল বি ব্লাড যখন ও করছে, আই হ্যাভ অ্যাবান্ডনড মাই চাইল্ড, সেই যে একটা কথা বলে এরা মানে চিল্লামিল্লি করছে, তখন তার যে এক্সপ্রেশন আস্তে আস্তে ক্রিসেন্ডোর মতো বাড়তে বাড়তে যাচ্ছে। সো ওখানে নাও 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 একটা হচ্ছে সেরকম ভাবে লিঙ্কনের ক্ষেত্রে বলছে, আবার দেয়ার উইল বি ব্লাডে একরকম বলছে, গ্যাংস অফ নিউ ইয়র্ক যদি আমি বলি সেখানে আবার একরকম আছে। তো ডিফারেন্ট ডিফারেন্ট রোলস, মাই লেফট ফুটে একরকম আছে, বিকজ ও রোলটার মধ্যে খুব ইনভলভড হচ্ছে। রিসার্চ মারাত্মক, মানে লিঙ্কনের যখন শুটিং হচ্ছিল, প্রি প্রোডাকশন, লেট মি টেল ইউ অল দিস নাগেটস বিকজ দিস উইল মোটিভেট ইউ টু ডু অ্যাক্টিং। লিঙ্কনের যখন প্রি প্রোডাকশন চলছিল, তখন স্পিলবার্গের থেকে বেশি রিসার্চ করেছিল হচ্ছে ড্যানিয়েল ডে লুইস। যখন ওরা মিটিং এ গিয়ে বসতে যাচ্ছে, ড্যানিয়েল ডে লুইস এত বড় একটা কাগজের প্যাড নিয়ে, মানে একটা বান্ডেল নিয়ে গেছে,
তো গিয়ে এবার স্পিলবার্গ একটু থতমত খেয়ে গেছে, বলছে মানে আমি তো ডিরেক্টর, তুমি এত বড় একটা এই নিয়ে এসছো, মানে ওদের হাসি ঠাট্টা করে, এখানে ইগো নিয়ে যেমন অহংকার করে, দ্যাট ইজ আউট অফ হিউমিলিটি, মানে একটা কিউরিওসিটির জন্য, মানে তুমি এর মধ্যে কি লিখেছো এত। তো যখন স্পিলবার্গ দেখছে তখন দেখছে যে লিঙ্কনকে নিয়ে, আব্রাহাম লিঙ্কনকে নিয়ে, আমেরিকান প্রেসিডেন্ট, এত রিসার্চ নিজে করে রেখেছে এতদিন ধরে, যখনই শুনেছে নিজে এই রোলটা প্লে করবে, ইটস এ ভেরি রেসপন্সিবল রোল টু প্লে, এত বড় একটা রিসার্চ নিজে করে রেখেছে, স্পিলবার্গ দেখে হতভম্ব। তো সেই যে রিসার্চটা যখন সে করছে, তার পার্সোনালিটি দেখছে, তার বিহেভিয়ার দেখছে, লিঙ্কন একটু এরকম ভাবে আস্তে আস্তে হাঁটতো সেটা দেখছে, কিভাবে সে এরম ভাবে তাকাবে, যেন এরকম কিছু চাউনি আছে যখন এরম ভাবে তাকাবে, তারপরে সেই দাড়িটার সাথে, মানে যখনই আমাদের মেকআপ দেওয়া হয়, মেকআপ এই প্রপসটা যখন ইউজ করা হয়, মেকআপটা যখন ইউজ করা হয়, সেটাও আমাদের রোলটার মধ্যে নিয়ে যেতে খুব হেল্প করে। তার জন্য অনেক সময় লর্ড অফ দ্য রিংস যখন শুটিং হতো, তখন অ্যারাগন, মানে অ্যারাগন ক্যারেক্টার, আমাদের ও সবসময় আমাদের তরোয়ালটা নিয়ে থাকতো, ভিগো মর্টেনসেন, ও সবসময় তরোয়ালটা হাতে করে নিয়ে থাকতো, বিকজ এইগুলো কি হয়, যখন উই আর ভেরি ডেডিকেটেড টুয়ার্ডস দ্যাট রোল, তখন ওই যে তরোয়ালটা নিয়ে আমি বসে আছি, দ্যাট ইজ গিভিং মি আ ফিলিং। আমি হয়তো অ্যাক্টিং করছি না, কিন্তু ওই যে ব্যাপারটা, ওটা আমার অ্যাক্টিং এ পরে ধরা দেবে, বিকজ আই এম টোটালি ইমার্সড ইন দ্যাট রোল। এগুলো খুব ম্যাটার করে, যেগুলো ইন্ডিয়াতে খুব কম লোক করে, যারা করে সেটাকে অনেকটা রেসপেক্ট করা হয় না, সেলফ এস্টিম ভেঙে দেওয়া হয়। সো ইউ নিড টু লার্ন অ্যাবাউট দ্যাট ইফ ইউ ওয়ান্ট টু টেল এ স্টোরি। আমি একটা সিনেমা করছি, সেটা শুধু ওই যে আমি 2 ঘন্টা সিনেমা স্ক্রিনেই রইলাম সেটাই শুধু নয়, তাছাড়া আরো একটা হিউজ প্রসেস আছে। আমি সেটে কতটা কিভাবে রয়েছি, সবার সাথে কিরম ভাবে কথা বলছি, বা হয়তো একটা পুরো আইসোলেশনে চলে গেলাম, হিথ যেটা করেছে জোকারের জন্য, এবং আরো অনেকে করেছে, ভিগো অ্যারাগনের ক্ষেত্রে করেছে, আরো অনেকে করেছে, মানে একটা রোলের জন্য আমার একটা সোলেস আইসোলেশন চাই। ড্যানিয়েল ডে লুইস করে, ক্রিশ্চিয়ান বেল করেছে, আমি নতুনদের কথা বলছি, পুরোনো অবস্থাটা তো করেইছে। এটা কেন নতুনে বেশি হয়েছে, ইফ সামবডি আস্কস মি, বিকজ এই স্ট্যানিসলাভস্কি, গ্রুপ থিয়েটার, অ্যাক্টার স্টুডিও, এলিয়া কাজান, এদের বলার পর, মাইসনার বলি, রবার্ট লুইস বলি, তারপরে আমাদের এই যে আমাদের স্ট্রাসবার্গ বলি, স্টেলা অ্যাডলার বলি, এদের এই অ্যাক্টিং নিয়ে চর্চা করার পর ওই চত্বরটায় কি হয়েছিল, এই যে ইনভলভমেন্টের ব্যাপারটা, যেমন স্ট্যানিসলাভস্কি সিস্টেম বলছে, স্ট্রাসবার্গ বলছে মেথড, অনেকে মেথড আর সিস্টেমটাকে গুলিয়ে ফেলে। আই উইল ডু আ সেশন ওয়্যার আই উইল ডিফারেন্সিয়েট দিস টু, সিস্টেমটা কি, মেথডটা কি, এবং অ্যাক্টিং করে আমি মোটামুটি একটু নাগেটস দিয়ে দেখাবো হাউ ইট ইজ ডিফারেন্ট। মাইসনারে যেখানে আমার রিপিটেশন টেকনিক, রিপিটেশন করতে করতে, মানে পিং পং বলের মতো রিপিটেশন করতে করতে মাইসনারের টেকনিক হচ্ছে। আবার স্টেলা অ্যাডলার যেখানে বলছে যে ইউ অ্যাক্ট উইথ ইউর ব্লাড, মানে এত করতে করতে একদম ঢুকে যেতে হবে রোলের মধ্যে, রিডিংটা একটা বড় পার্ট। ইভানা চাবাকের কথা আমি বলছিলাম, যে ব্র্যাড পিটের অ্যাক্টিং ট্রেনার, অ্যাক্টিং কোচ অ্যাজ ওয়েল অ্যাজ লাইফ কোচ অলসো, বিকজ মেন্টরশিপের একটা ব্যাপার চলে আসে ওয়েন ইউ আর মেন্টরিং সাম নিউ অ্যাক্টার্স, স্পেশালি আ নিউ অ্যাক্টার, বা যারা একটু একটা ফেজ দিয়ে যাচ্ছে, যেখানে একটা ট্রানজিশন ফেজ আছে, এইখানে ছিল, তারা হয়তো এই লেভেলে যেতে চাইছে, then you become a life coach also, you become an acting coach also. So Ivana Chabak, what she is teaching is how you embrace your pain, পেইনটাকে নিয়ে করতে। এবার সেটা যদি আমি চার্লি চ্যাপলিনের কোটস দেখি, চার্লি চ্যাপলিন হ্যাজ টক্স অ্যাবাউট দ্যাট, ইউ টেক ইউর পেইন অ্যান্ড ইউ প্লে উইথ ইট, ইউ জাগল উইথ ইট, দ্যাটস হাউ ইউ ডু অ্যাক্টিং, যেটা আমরা মানে চ্যাপলিনের অ্যাক্টিং এ দেখতে পাচ্ছি। যখন আমি সেই যদি আমি গ্রেট ডিক্টেটর বলি, যখন সেই গ্লোবটাকে নিয়ে খেলছে, তখন ইটস এ ভেরি মানে কমিক সিচুয়েশন, বাট উই ক্যান লার্ন সো মাচ ফ্রম দিস, যদিও আমরা সেখানে একটা পার্সপেক্টিভ থেকে দেখছি, বাট দ্য ওয়ে হি ইজ অ্যাক্টিং অ্যান্ড এক্সপ্রেসিং, তো দ্যাটস এ বিউটিফুল সিন। আবার যখন আমি সেখানে মডার্ন টাইমসে দেখছি, যখন সে আটকে গেছে মেশিনটার মধ্যে, আবার যখন আমি আরেকটা জায়গায় গিয়ে দেখছি সেই কি বলে ওটাকে, গোল্ড রাশে, যখন আমি দেখছি এরম এরম করে সেই একটা জায়গায় যাচ্ছে, তখন সেই সেটের মধ্যে দিয়ে ওই ওই এফেক্টটাকে আনার জন্য কত ইনোভেশন চলছে সেই টাইমে। একজন লোক যে ডিরেক্ট করছে, লিখছে, রাইটিং লিখছে, অ্যাক্টিং করছে, সেইটা ছিল হচ্ছে সমান। বাস্টার কিটনের ক্ষেত্রে আমি যদি দেখি, বাস্টার কিটনটা অনেকটা স্টয়েক, চার্লি চ্যাপলিন যেমন একটু হাসছে, এক্সপ্রেশন দেখাচ্ছে, কান্নাকাটি আছে, একটা পেইন মিক্সড উইথ লাভ, মেলানকলিয়ার একটা ব্যাপার আছে, whereas বাস্টার কিটনের ক্ষেত্রে আমি দেখছি মোর স্টয়েক। তো সেখানে বিউটিফুল কিছু মুভিজ আছে বাস্টার কিটন, আই উইল টক অ্যাবাউট বাস্টার কিটন এন্ড চ্যাপলিন, লরেন হার্ডি, এদের নিয়েও কথা বলবো, বিকজ সাইলেন্ট সিনেমা প্লেজ এ বিগ পার্ট। তো বাস্টার কিটনের ক্ষেত্রে আমরা যখন দেখছি, তখন তাকে স্টয়েক, মানে মুখের মধ্যে কোনো এক্সপ্রেশন নেই, অথচ ওই সিচুয়েশনাল কমেডি, মানে সিচুয়েশনটা এমন হয়ে যাচ্ছে তখন কমেডি হয়ে যাচ্ছে, বাট দ্য ওয়ে হি ইজ পারফর্মিং অর রিয়াক্টিং, দ্যাট ইজ বিকামিং আ গ্রেট কমেডি।
whereas চ্যাপলিন যখন করছে তার মধ্যে অ্যাক্টিভিটিস জেস্টার্স গুলো অনেকটা থাকছে, যার সাথে সাথে ফেশিয়াল এক্সপ্রেশনটা একটা প্লেজ আ বিগ পার্ট। আবার লাইমলাইটে আমরা দেখছি দুজনে একসাথে চলে এসেছে, সেই বাস্টার কিটন পিয়ানো বাজাচ্ছে আর চ্যাপলিন পারফর্ম করছে ক্যালভ্যারো। সো ইটস আ বিউটিফুল থিং ওয়েন ইউ লার্ন অ্যাবাউট অল দিস থিংস। তো অ্যাক্টিং এর ক্ষেত্রে কি হয়, স্কোপটা অনেকটা বেশি। If you really want to know about acting, you need to look at these performances, because more than reading the theories, if you really love those performances, it will teach you loads about acting. A lot of acting you can learn from just observing these roles and how they have performed, if you really love it. আর যদি সেখানেও সুপারফিশিয়ালিটি থাকে নিজের সাথে, অ্যাক্টিং এর সাথে, মিডিয়ামটার সাথে, দেন ইউ ক্যানট লার্ন মাচ, বিকজ ওই মনে হবে আমি তো অমুককে দেখেছি, তারপরে আর কিছু থাকবে না। As a professional, you cannot do that. As a fan, as an audience, you can do that. But as a professional, you cannot do that. As a professional, you have to understand what is the process the person went through. কিভাবে সে রোলটাকে ইন্টারপ্রিট করেছে, একজন ডিরেক্টর হলে কিভাবে করতো। You need to ask these questions. You need to be curious about all these processes. Then you can perform. হয়তো হলো, you can perform better also. But না হলে সুপারফিশিয়ালিটি লেভেলে থাকলে, I have heard Chaplin 2 or 3 incidents in my life, then I can become Chaplin also. But you perform so that people can understand how you are performing. সেটা চ্যাপলিনের ক্ষেত্রে যে ট্রিমেন্ডাস পেইন ছিল লাইফে, he has expressed it. ব্র্যান্ডোর ক্ষেত্রে ব্র্যান্ডোর নিজের একটা পার্সোনালিটি ছিল, সবার সাথে অনেকটা মানে মতের খুব একটা মিল হতো না, কিন্তু ব্র্যান্ডো যখন পারফর্ম করছে তখন তার অ্যাক্টিং এর মানে কথা বলার লোক খুব একটা ছিল না। সেই অ্যাক্টিংটা আমরা দেখতে পাচ্ছি, যেটা আমি বলছিলাম অ্যাপোকালিপস নাও, সেখানে দেখতে পাচ্ছি। লাস্ট ট্যাঙ্গো ইন প্যারিস, বিউটিফুল মুভি বার্তোলুচির, সেখানে আমরা দেখতে পাচ্ছি ব্র্যান্ডো। আবার স্ট্রিট কার নেম ডিজায়ার, সে যখন চিল্লাচ্ছে, আমি একটু ঢুকলাম না মেথডটায়, আমি নিজে বুঝতে পারছি যে আমি ঢুকলাম না। যখন আমি বুঝতে পারবো, ইট উইল গিভ মি আ ফিলিং যে আমি রোলটার মধ্যে ঢুকেছি। সেটাও বোঝাটা অ্যাজ অ্যান অ্যাক্টর, অনেক সময় ডিরেক্টর বলতে পারছে না, আই উইল গো take a step forward and I will tell that I think I didn't do the scene well, so we should go for a new take. এই ধরনের একটা অ্যাপ্রোচ থাকলে, অন্তত আমার সাথে কাজ করলে তো এই ধরনের অ্যাপ্রোচ গুলো থাকবে। সো ইউ শুড বি ভেরি প্রিপেয়ার্ড ফর দ্যাট। অনেক সময় একটা টেকে দুটো টেকেই সব হয়ে গেল, বিকজ আই এম ভেরি ক্লিয়ার অ্যাবাউট হোয়াট আই ওয়ান্ট ফ্রম মাই অ্যাক্টার্স, বাট সামটাইমস ইউ নিড টু টেক আ স্টেপ ফরওয়ার্ড অ্যান্ড অ্যাপ্রোচ দ্য ডিরেক্টর। দেন আমার মনে হচ্ছে আমার হয়তো আগের সিনটা হয়নি, সো লেটস টেক অ্যানাদার টেক, যদি আরেকটু বেটার হয়, বা এক্সট্রা একটা রইলো এডিটিং টেবিলে, আমি দেখে নেবো কোনটা বেটার লাগছে, বা একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ। হয়তো আগেরটা আই হ্যাড আ লং শট, নাও আই এম গোয়িং ফর আ ক্লোজ আপ, হয়তো আমি যে ইমোশনটা দিতে চাইছি ক্লোজ আপে আই ক্যান এক্সপ্রেস ইন আ বেটার ওয়ে। পরে এডিটিং টেবিলে দেখলাম ক্লোজ আপের হয়তো ফিউ মোমেন্টস অর ফিউ সেকেন্ডস আমার রইলো, সেটাকে আমি এডিটে দিয়ে দিলাম। Many opportunities, but how you use that, for that you need to be a great artist yourself, but at least you need to appreciate great art. You cannot appreciate great art and you are telling everyone not to appreciate great art, then you cannot create great art. It's very evident. That's why যেটা আমাদের করতে হবে, we need to really love this profession of cinema, filmmaking. This is not a propaganda anymore. It's an art and science. Now, when it's an art and science, there is an art aspect, there is a scientific aspect. You need to understand both. But ultimately, it is becoming an art, because when we are communicating and expressing, that art aspect and science aspect, they are both mingling together to create a performance which is more like an art. But সেটা নিয়ে যখন সাইন্টিফিক কেউ রিসার্চ করছে, they will get a lot of options so that they can research how you performed, what is the psychological aspect of it. They can do the research, but when you are performing, there is art, pure art. But behind that process, you have some scientific techniques. দেখি তো একটু এটা করে কিভাবে, how it changes the acting or the performance. So art and science, এটা বোঝাটা খুব দরকার। এবার এত কিছু কথা বললাম, if you have seen a lot of movies, then with this 30-minute discussion you can understand a lot, or it will give you a motivation, but provided you have seen a lot of movies and you really loved watching them. Now টাইম পাসের জন্য একটা মুভি দেখলাম, I just watch this movie for a time pass, তাহলে আমি আধ ঘন্টা বলি, 2 hours বলি, 4 hours বলি, it doesn't make sense. But when you really like love filmmaking or movie making, and it is not necessary that you want to be a director or be in that profession also, you can be in another profession, but you can still love movie, even you can love it better than some professionals do, যেটা হয়ে থেকেছে ইন্ডিয়াতে বিশেষ করে বেশি হয়ে থেকেছে। অন্য একটা ইঞ্জিনিয়ার হয়তো আছেন, একজন ডাক্তার হয়তো আছে,
বা অন্য একজন প্রফেশনে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারে, অন্য প্রফেশনে কেউ আছেন, বাট হি অর শি ইজ সো ইন্টারেস্টেড অ্যাবাউট মুভিজ দ্যাট হি ওয়ান্টস টু বি ইন মুভিজ। তিনি যখন সিনেমা বানাচ্ছে, দ্যাট ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম আদার্স মুভিজ, এবং তিনি সেই প্যাশন আর লাভটাকে ওর মধ্যে দিয়ে দিচ্ছেন। সো ইট ডাজন্ট ম্যাটার যে কোন ব্যাকগ্রাউন্ড থেকে ইউ আর কামিং ফ্রম, বাট ইউ নিড টু হ্যাভ দ্যাট লাভ ফর মুভিজ, creative aspect. You need to have that passion for filmmaking, and filmmaking means acting থাকছে, মিউজিক থাকছে, রাইটিং থাকছে, সবকিছু। বিকজ অ্যাজ আ ডিরেক্টর ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি তো মিউজিকটা ভালো লাগে না, মিউজিকটা আমার ভালো লাগছে না, ভাল লাগে না না হলেও when you are a director, when you are telling a story, মিউজিকের হয়তো ইন্ট্রিকেট ডিটেলসটা আমি বুঝছি না, বাট সেই মিউজিকটা আমার ওই সিনেমার মধ্যে এফেক্টটা কি, সিগনিফিকেন্সটা কি, আমি তো যে কোনো একটা মিউজিক দিয়ে দিতে পারি না, দেন আই এম ডিসরেসপেক্টিং দ্য ন্যারেটিভ। সেই মিউজিকটা আমি কি দিচ্ছি, সেটা কিভাবে আমি চয়েস করছি, হয়তো চারটে 5টা স্কোর আমার কাছে এলো, আমি চুজ করছি তার মধ্যে একটা, তার জন্য তো ইউ নিড টু হ্যাভ সামথিং ইনসাইড ইউ। সেটার জন্য ইউ নিড টু রিয়েলি ওয়ার্ক হার্ড, অর ইউ নিড টু রিয়েলি লাভ, বিকজ সিনেমার একটা ফান পার্ট হচ্ছে যে এখানে ওই পড়ে গেলাম, থিওরিটিক্যালি করে গেলাম, এই করে গেলাম, সেটার থেকেও বড় কথা, ইফ ইউ ওয়াচ দোজ মুভিজ জেনুইনলি অর রিয়েলি রেসপেক্টফুলি, দেন ইউ ক্যান লার্ন আ লট। আমি একটা সিনেমা কি হয়তো 10বার দেখলাম, একবার দেখলাম হাউ ইজ দ্য সিনেমাটোগ্রাফি, একবার দেখলাম হাউ ইজ দ্য এডিটিং, একবার দেখলাম হাউ ইজ দ্য অ্যাক্টিং, একবার বললাম ডিরেক্টর একটু, তারপরে একটা বই পড়লাম যেখানে দেখলাম হাউ দ্য ডিরেক্টর হ্যাড শট দ্যাট মুভি, what are the lenses the cinematographer used, তখন আমি যখন দেখছি তখন it is giving me a different feeling altogether, because I have already watched this movie, I know the roles pretty well, I know the narrative pretty well, and then I am looking at the craft, how they used those tools to make that movie, তাহলে ওটা আরেকটা মাত্রা পাচ্ছে। I am very curious about all these things. শুরুতেই যদি আমার ভালোবাসাটা না থাকে, সিনেমাটোগ্রাফার যখন বলছে আমি এখানে একটা 2.8 ইউজ করেছি, এখানে একটা 50mm প্রাইম ইউজ করেছি, আমি সিনটাই কি সেটাই জানি না, কি অ্যাক্টিং হয়েছে আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট, হোয়াট ওয়াজ দ্য ডায়ালগ আই ডোন্ট ইভেন রিমেম্বার, হোয়াট ওয়াজ দ্য এক্সপ্রেশন আই ডোন্ট ইভেন রিমেম্বার, বিকজ ইট ডিডন্ট অ্যাফেক্ট মি, বিকজ আই ওয়াজ ভেরি সুপারফিশিয়াল ওয়াইল ওয়াচিং দ্য মুভি। তারপরে 50mm প্রাইম ইউজ করেছে, 2.8 ইউজ করেছে, ওগুলো তো বাতুলতা হয়ে যাচ্ছে, মানে এক্সট্রানিয়াস, ওটা কোনো ম্যাটারই করে না। হ্যাঁ, রোজমেরিজ বেবি ওই সিনটা ছিল, সেটা একটা 50mm লেন্স দিয়ে শুট করা হয়েছে, ও ওই সিনটা তো আমি দেখেছি যখন এরকম করছে, আচ্ছা তাহলে এটা একটা 50mm ছিল, সেটা একটা পার্সপেক্টিভ দিচ্ছে, বা স্ট্যানলি কিউব্রিক ইউজ করেছে অমুক একটা জায়গায় এটা, তাহলে সেটা আমি একটা পার্সপেক্টিভ পাচ্ছি, আচ্ছা তাহলে ওটার ফিলটা এরম ছিল, তা আমি যদি ওরম একটা ফিল ইউজ করতে চাই, আই হ্যাভ টু ইউজ দ্যাট লেন্স, বা একটা ডিফিউজ লাইট ইউজ করছি, বা একটা হার্শ লাইট ইউজ করছি, হোয়াট এভার ইট ইজ, সেটা আসে তখনই when the cinema has affected you in a way, emotionally most importantly. Otherwise how will you talk about all these things? সেই জন্য সিনেমাটাকে ভালোবাসা খুব প্রয়োজন, তারপরে এইগুলো নিয়ে তো আমরা আলোচনা করতেই থাকবো। এনিওয়েজ, আফটার দিস 30 minutes of talk, আজকে যেহেতু ইন্ট্রোডাকশন হচ্ছে, আই উইল টক অ্যাবাউট আমেরিকান অ্যাক্ট্রেস টুডে, যেখানে আমি একটু অস্কার নিয়েই বেশি কথা বলবো, তারপরে আমি হয়তো নেক্সট সেশনটা করলাম ইউরোপিয়ান অ্যাক্টিং নিয়ে, যেখানে আমি হয়তো ভেনিস, বার্লিনালে, বা একটু কি বলে আমাদের কানস ফিল্ম ফেস্টিভ্যাল, এগুলো ক্যান নিয়ে একটু বললাম, বা বার্লিনালে নিয়ে বললাম, গোল্ডেন বিয়ার, সিলভার বিয়ার, বলবি কাপ্পা, এগুলো নিয়ে একটু বলবো, এবং বেস্ট অ্যাক্টরস যারা এগুলো পেয়েছে, ডিরেক্টরের সাথে অ্যাক্টরের রিলেশনশিপ, এগুলো নিয়ে ইউরোপিয়ান সিনেমাতে আর একটু বেশি বলার আছে, বিকজ আমাদের ইমোশনাল অ্যাসপেক্টটা একটু বেশি। ঠিক আছে, তো আরো আরেকটা জিনিস যেটা বলবো তারপরে, বা নেক্সট দিনই হয়তো বলবো, যে অনেক সময় আর্টিস্টিক সিনেমা থেকে, যেটাকে সো কল্ড আর্টিস্টিক সিনেমা বলা হচ্ছে, বাট আই ডোন্ট কনসিডার দ্যাট, বিকজ সিনেমা ইজ সিনেমা, ইদার ইউ আর জেনুইন অ্যাবাউট ইট অর ইউ আর নট। সো কেউ কেউ থাকছে যখন ইউরোপিয়ান সিনেমা দেখে ইনফ্লুয়েন্সড হয়ে সে হলিউডে গিয়ে কাজ করছে, যখন আমি সিনেমাগুলো দেখছি তখন আমি আর্টিস্টিক ইনফ্লুয়েন্সেস দেখতে পাচ্ছি, সেই হলিউডের কাজ করছে। কিউব্রিক যখন সিনেমা বানিয়েছে, তখন কিউব্রিকের মধ্যে কিছু আর্টিস্টিক ইনফ্লুয়েন্স এত সুন্দর ছিল, যেটা অনেকে বলে কমার্শিয়াল অ্যাসপেক্টে কি হচ্ছে, নোলানের ক্ষেত্রেও কিছুটা আছে, বাট আরো আরো অনেক সিনেমা আছে, ফিঞ্চার কিছুটা করে, বাট আরো অনেক ডিরেক্টর আছে, আই উইল কন্টিনিউ টু নেম দিস ডিরেক্টরস অলসো, যাদের ক্ষেত্রে আমরা দেখছি যে ইট ইজ সামহট ভেরি ডিফারেন্ট ফ্রম দ্য কমার্শিয়াল হলিউড, বিকজ দেয়ার ইন্সপিরেশন হ্যাজ বিন ভাস্ট। তো প্রত্যেক কটা দেখি সিনেমা দেখে তারা শিখেছে, শিখে ভালো লেগেছে, বাট ওয়েন দ্য এনভায়রনমেন্ট দে হ্যাভ চোজেন ফর মেকিং দ্যাট মুভি, হয়তো কমার্শিয়াল হলিউড মুভি, বাট পিপল আর অ্যাপ্রিসিয়েটিং দ্যাট। যখন আমি একটা সিনেমা দেখছি, কিউব্রিকের যখন সিনেমা দেখছি, তখন সেটা হয়তো সবাই বুঝতে পারছে না, বাট পরে গিয়ে সেটা একটা অন্য মাত্রা পাচ্ছে, অনেকের ক্ষেত্রে তার আগেই হয়ে গেছে, যখন রিলিজের সময় বুঝতে পারছে। সো উই ক্যান লার্ন ফ্রম এনি ফিল্ম,
বাট প্রোভাইডেড হচ্ছে আমরা ডিফারেন্সিয়েটও করতে পারছি কিনা, যে which I will talk about, যে এশিয়ান অ্যাক্টিং এর ক্ষেত্রে কিরকম। ফর এক্সাম্পল বং জুন হুর ক্ষেত্রে যদি আমি বলি, বঙ্গের ক্ষেত্রে অ্যাক্টিংটা কেউ কিরকম করছে, ওরও আমেরিকান ইনফ্লুয়েন্স আছে বিকজ হি হ্যাজ স্টাডিড দেয়ার। তো সেখানে ওটা হলিউডের একটু ছাপ ওর মধ্যে আছে। আবার অন্য কোনো কোরিয়ান সিনেমা যখন আমি বলবো তার মধ্যে কতটা নেই। কুরোসাওয়ার ক্ষেত্রে আমি বলতে গেলে দেখবো কুরোসাওয়া ওয়াজ ভেরি ইনফ্লুয়েন্সড বাই হলিউড, সত্যজিৎ রায় ওয়াজ ভেরি ইনফ্লুয়েন্সড বাই হলিউড। তো কোথাও না কোথাও হলিউডের ব্যাপারগুলো রয়েছে। বাট হোয়াট উই ক্যান লার্ন ফ্রম সত্যজিৎ রে অর কুরোসাওয়া ইজ, তারা ইনফ্লুয়েন্সটা দেখেছে হলিউড থেকে, খুব ইন্সপায়ার্ড, বাট ওয়েন দে হ্যাভ ডান দ্যাট অ্যাক্টিং প্রসিডিওর তারা কিন্তু ওই কালচারটা থেকেই তুলছেন। সো তার জন্য ওই সোশিওলজিক্যাল অ্যাসপেক্ট, সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট এটা জানাটা খুব দরকার। যে আমার কালচার থেকে যখন আমি একটা সিনেমা বানাচ্ছি তখন আমার কালচারে কারা কিরম ভাবে কথা বলে, আমার এফেক্টটা, ইমোশনাল এফেক্টটা আই এম মেনটেনিং দ্যাট, বাট আই এম নট ডুইং আ কপি ক্যাট, বিকজ ওটা ওদের কালচারে ওটা ওরম ভাবে করছে, বাট আমি স্ট্যান্ডার্ডটাকে মেনটেন করছি, ন্যারেটিভ স্ট্যান্ডার্ড বা স্টোরি টেলিং স্ট্যান্ডার্ডটা। বাট হিউম্যান বিংসরা যখন কথা বলছে দে বিলং টু দিস কালচার, বা যে যে ডাইজেসিস নিয়ে যদি আমি কথা বলি, যে ওয়ার্ল্ডটাকে তৈরি করা হচ্ছে সিনেমাটিক ওয়ার্ল্ডে, তো সেইটাকে নিয়ে তারা দে বিলং টু দ্যাট ওয়ার্ল্ড। সেখানে যখন একটা ডিসক্রিপেন্সি চলে আসে, দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেপ ওয়েন দ্য অডিয়েন্স ইজ আউট অফ ইয়োর মুভি, বা পরে গিয়ে এটা নিয়ে আলোচনা হবে যে অডিয়েন্স ইজ আউট। ফর এক্সাম্পল লর্ড অফ দ্য রিংস ওয়েন ইট ওয়াজ মেড, আমি কেন বলছি বিকজ দিজ আর গ্রেট মুভিজ টু টক অ্যাবাউট। অ্যান্ড যখন আমি লেটেস্ট আমি ট্রেলারটাও দেখিনি, লর্ড অফ দ্য রিংস যখন রিংস অফ পাওয়ার না কি একটা নাম দিয়েছে, রিংস অফ পাওয়ার আই থিঙ্ক। তো লর্ড অফ দ্য রিংস এর যখন আমি দেখছি, কিছু জিনিস কি না মানে একটু নয় ছেড়ে দিতে হয়, ধরতে নেই, আর যদি ধরতে হয় তাহলে সেই রেসপেক্টফুল অ্যাপ্রোচ নিয়ে ধরতে হয়। তো সেটা আমি যখন দেখছি, আমি ট্রেলারটাও আফটার ফিউ সেকেন্ডস আই জাস্ট ক্লোজ দ্যাট ট্রেলার বিকজ আই ক্যানট সি দ্যাট। তো ওই সবকিছুই যদি একটা সিরিয়াল টাইপের করে ফেলবো তাহলে সেইগুলো তো হয় না। বিকজ লর্ড অফ দ্য রিংস এর গল্পটা যখন করা হয়েছে তখন ইট টুক আ লট অফ এফর্ট টু রাইট দ্যাট স্টোরি। হাওয়ার্ড শোর যখন কম্পোজ করেছে মিউজিক, ইট টুক আ লট অফ এফর্ট। পিটার জ্যাকসন যখন বানিয়েছে, সেই ছোটবেলাকার একটা অ্যাম্বিশনকে সে ট্রান্সলেট করেছে, এত বছর ধরে সে যে ধরে রেখেছে নিজের মনে। তারপরে প্রডিউসারদের সাথে কথা বলা কিভাবে গল্পটা করবে, ফ্যান ওয়ালস, ফিলিপা বয়েন্স, পিটার জ্যাকসন, এরা যখন লিখছে গল্পটা একসাথে বা স্ক্রিন প্লেটা লিখছে, তাদের মধ্যে সেই কিউরিওসিটি ছিল। অন্য কাগজ পাচ্ছে না বলে টিস্যু পেপারের মধ্যে লেখা, কেন ডায়লগটা এত সুন্দর মনে আসছে, দে আর ইন দ্যাট প্রসেস। এই যে একটা ক্যামেরাডারি বা একটা কোলাবোরেটিভ প্রসেস, দ্যাট ইউ ক্যানট ডিসরেসপেক্ট। তো সেটা যখন হচ্ছে সেইগুলো সিনেমাতে দেখা যায়, when it is there on the screen you can see that. তো রিংস অফ পাওয়ার বা যাই হোক না কেন, আরো অনেক চেষ্টা হবে, অবভিয়াসলি হবে, বাট ইট ওন্ট মেক সেন্স যদি সেরকম ভাবে না করা হয়। তো সেটাই আর কি, মানে কিছু কিছু জিনিসকে খুব রেসপেক্টফুলি ট্রিট করতে হয়। তো লর্ড অফ দ্য রিংস ইজ ওয়ান অফ দ্য সাবজেক্ট। আমরা যদি রামায়ণ মহাভারত নিয়ে একটা এপিক নিয়ে করি তাহলে দ্যাট ইজ ওয়ান অফ দ্য সাবজেক্টস যেটাকে খুব রেসপেক্টফুলি ট্রিট করা উচিত। আদারওয়াইজ ইউ জাস্ট লিভ ইট, বিকজ ক্যারেক্টার্স এত আছে, কনফ্লিক্টস এত আছে, তার মধ্যে বিভিন্ন স্টোরিজ, মানে মাইক্রো স্টোরিজ এত আছে, মেটা স্টোরিজ এত আছে। তো এইগুলো সব মিলিয়ে কি হয়, ওগুলো বুঝতে গেলে অনেক সময় আমরা 10 পাতা পড়লাম, এক লাইনে লিখে দিলাম, কিন্তু 10 পাতা পড়ে বুঝে সেটাকে এক লাইনে লেখা, সেটার জন্য ডেডিকেশনটা খুব দরকার। এবার কে অতটা ডেডিকেশন দেবে? সো দ্যাটস ওয়াই ইউ নিড টু লার্ন আ লট অ্যাবাউট লাইফ, ইউ নিড টু লার্ন আ লট অ্যাবাউট আদার সাবজেক্টস টু মেক এ গ্রেট মুভি। এটা একদিনেই হঠাৎ করে হয় না, তো অনেক কিছু হয়, ইটস এ প্রসেস, ইট টেক সাম টাইম। কিন্তু যেটা আমি বলছিলাম প্রিরিকুইজিট যেটা দরকার, সেটা হচ্ছে ইউ আর রিয়েলি প্যাশনেট অ্যাবাউট ফিল্ম মেকিং, তাহলে বাকি প্রসেসগুলো চলে আসে বা এসে যায় লাইফে সুযোগ, যেখানে আমি আই ক্যান পারফর্ম। এনিওয়েজ, আই উইল শেয়ার আ স্মল পিপিটি উইথ ইউ। লেট মি জাস্ট ওপেন ইট অ্যান্ড দেন আজকে এই যে 38 মিনিটসের যে ডিসকাশনটা হলো, দ্যাটস আ ভেরি হাইফাই ডিসকাশন। ইফ ইউ রিয়েলি হ্যাভ সিন আ লট অফ মুভিজ ইউ উইল আন্ডারস্ট্যান্ড, আদারওয়াইজ ইট মাইট গিভ ইউ আ মোটিভেশন টু ওয়াচ এ লট অফ মুভিজ। কেননা আমি এটা আজকে ইন্ট্রোডাক্টরি সেশনেই কেন বললাম, নেক্সট সেশন থেকে আমরা এমন এমন ভাবে কথা বলবো, হয়তো ডিরেক্টলি আমি স্ট্যানিসলাভস্কির সিস্টেম নিয়ে কথা বলতে শুরু করলাম। সো আমি বলে বোঝানোর চেষ্টা করব, বাট ইট মাইট সিম আ বিট মোর অ্যাডভান্সড ফর ইউ। ঠিক আছে, আজকে আমি এটাও বলে দিচ্ছি, আই মাস্ট মেনশন দ্যাট, যে আজকে আমি উত্তম কুমার বা সুচিত্রা সেন যদি আমি বলি, ফর এক্সাম্পল আর্কিটাইপস, ইট ইজ টেকিং সাম টাইম, বাট যদি আমি উত্তম কুমার সুচিত্রা সেনের কথা বলি বা ফেলুদা হিসেবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের কথা বলি,
তো সেখানে ডিরেক্টরদের যে চুজ করা, মানে নায়ক সিনেমাটা আজকে যদি আমি বলি, উত্তম কুমারের ক্ষেত্রে নায়ক সিনেমাটা বলি বা সপ্তপদী যদি বলি, দুটো দুরকম পারফরমেন্স। ডিরেক্টর চেঞ্জ হচ্ছে, সিচুয়েশন চেঞ্জ হচ্ছে, স্ক্রিপ্ট চেঞ্জ হচ্ছে, স্ক্রিপ্টটা কিভাবে মোটিভেট করছে অ্যাক্টরকে সেটা চেঞ্জ হচ্ছে। বাট যখন আমি নায়ক সিনেমাটা দেখছি, দ্যাট ইজ ভেরি ক্লোজ টু রিয়েল লাইফ অফ অ্যান অ্যাক্টর, যেটা হয় অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিতে, কিন্তু সেটাও একটা ড্রামাটাইজ করে দেখানো। তো এই সেই মানে অ্যাক্টিংটা যখন আমি দেখছি, আই ক্যান রিলেট টু ইউরোপিয়ান সিনেমা, আই ক্যান রিলেট টু বিট অফ হলিউড অলসো। তারপরে যখন আমি অন্য কোনো সিনেমা দেখছি, ফেলুদা যখন আমি দেখছি, আমি দেখতে পাচ্ছি ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স একটু রয়েছে, এবং সেগুলি এতটা সাটল, মানে এতটা বুঝে করা যে পাবলিকের ক্ষেত্রে বোঝাটা চট করে খুব সমস্যা। দ্যাটস ওয়াই ইউ নিড টু হ্যাভ দ্যাট ফিলিং অফ দ্যাট ফিল্ম মেকিং। ঠিক আছে, তো এটা আছে। বাট আমাদের বাংলার জন্য আমি কেন বারবার বলছি ওয়াই আই এম পুশিং বেঙ্গলি ফিল্মস এগেইন অ্যান্ড এগেইন, বিকজ আগে যেটা হয়েছিল, আগে যারা সিনেমা বানাতো তারা একটু ভালোবেসে, ফার্স্ট হচ্ছে ভালোবেসে, চর্চা করে, একটু রিয়েলি রিসার্চ করে বা ভালোবেসে, একটু সফিস্টিকেটেড চয়েস নিয়ে, হয়তো তারা সাবলীল ভাবে সিনেমাটা বানাচ্ছে, কিন্তু তাদের যে চয়েসটা একটু সফিস্টিকেটেড রয়েছে, তাদের যে লেখা বা ভাষা যেটা, সেটার মধ্যে একটা লিটারেরি ভ্যালু আছে। ফলে কি হচ্ছিল, সেগুলো আমাদের কাছে অ্যাপিলিং হচ্ছে। কেউ হয়তো আর্টিস্টিক লেভেলটা একটু ওপরের দিকে আছেন, কেউ আর একটু মাসের জন্য লিখছেন বা সাবলীল ভাবে লিখছেন, কেউ হয়তো দুটোই লিখতে পারছে। সো ডিফারেন্ট ডিফারেন্ট সিনেমা ছিল। এখন যেমন একটা ঢালে সব ঢেলে দেওয়া হয়েছে, তার মাঝখান থেকে দুই একজন ওঠার চেষ্টা করছে, সেটাকে নিয়ে এত গদগদ হওয়ার চেষ্টা। আগে যেটা হচ্ছিল, ডিফারেন্ট একটা রেঞ্জ ছিল, এবং সেই যে রেঞ্জের সিনেমাগুলো তৈরি হতো, দ্যাট দোজ ওয়্যার ক্লোজার টু আমেরিকান সিনেমা, হলিউড, ইউরোপিয়ান সিনেমা অ্যান্ড ওয়ার্ল্ড সিনেমা। আজকে সেখান থেকে এতটা নেমে গেছে, তার কারণ হচ্ছে যারা বানাচ্ছে, যে প্রডিউস করছে, তার অ্যাটিটিউড কি আছে, এবং প্রত্যেকে যারা এই প্রসেসটার মধ্যে আছে, সেখানে একটা সুপারফিশিয়ালিটি চলে আসছে। এখন সিনেমা এমন একটা জায়গা যেখানে শুধু যদি কেউ প্রফেশনের জন্য করতে চায়, তাহলে সবসময় গ্রেট আর্ট হয় না। সবসময় কেন, প্রায় গ্রেট আর্ট হয়ই না। প্রফেশন তো হবেই, সেখান থেকে পয়সার ব্যাপার আসবে, কমার্শিয়ালি আসবে, অবভিয়াসলি ইটস এ ভেরি প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচ। সেটার থেকে উপরে গিয়ে যখন আমরা সিনেমাটা করছি, ফর দ্য সেক অফ টেলিং দ্যাট স্টোরি, ফর দ্য সেক অফ ক্রিয়েটিং দ্যাট গ্রেট পারফরমেন্সেস, বা যদি আমি বলি ট্যাপেস্ট্রি অফ পারফরমেন্সেস বা অনসম্বল অফ পারফরমেন্সেস, তো সেটার জন্য কিন্তু সেটাকে প্রফেশনের থেকে একটু উপরে রাখতে হয়। একটু না, অনেকটাই উপরে রাখতে হয়, বাট একটু থেকে শুরু হয় উপরে যাওয়া আর কি। যদি আমরা সেটারও নিচে থেকে যাই, তাহলে দায় সারা ব্যাপারটা ধরা পড়ে যায় ওখানে। হুম, শুনতে খারাপ লাগলেও দ্যাট ইজ দ্য ট্রুথ, হার্শ রিয়ালিটি, সো ইউ নিড টু অ্যাকসেপ্ট ইট। অ্যান্ড একদিনে চেঞ্জটা হয় না, বাট এই আলোচনার গুলোর মধ্যে দিয়ে, কমিউনিটি ফরমেশনের মধ্যে দিয়ে, হয়তো আমি দুটো জিনিস শেয়ার করলাম, দেন ইউ ফিগার আউট 10 আদার থিংস অন ইউর ওন, তারপরে ইউ আর শেয়ারিং সামথিং উইচ আই ক্যান লার্ন ফ্রম। সেগুলো যখন হচ্ছে, তখন উই আর বিল্ডিং এ কমিউনিটি, উই ক্যান টক অ্যাবাউট অল দোজ স্টাফ। ঠিক আছে, শুরুটা করতে হবে। শুরু না করে কি হবে কি হবে ওটা করে যদি বসে থাকি, তাহলে কোনোদিনই জীবনে কিছু হতোও না আর পৃথিবীতে, আর হবেও না। ওই জন্য শুরুটা করতে হয়, তাহলে লোক পাওয়া যায়। when the student is ready the teacher appears, একটা proverb আছে। so when you are ready, then the teacher will appear, otherwise it won't make sense. Okay, quickly let me go to the slide. Different types of acting, এটা আমাদের সিরিজের পারপাস হবে। more than the looks, the reason I am saying that, জানার জন্য আমি নায়কের কথা বললাম। যদি আমি বাংলা সিনেমার ক্ষেত্রেই আমি বলছি আরো, when I am talking about উত্তম কুমার as an actor, যদি আমি অন্য সিনেমাগুলো দেখি, যে মানে অন্য সিনেমা, উত্তম কুমারের যে সো কল্ড কমার্শিয়াল মুভিজ, সেটা একরকম, যেখানে লুকসটা হয়তো অনেকে প্রেফার করছে বা অন্য কিছু। নায়ক সিনেমায় যখন আমি যাচ্ছি, বা চিড়িয়াখানা যদি আমি যাই, চিড়িয়াখানা সত্যজিৎ রায় মনে করতেন যে তার ওয়ার্স্ট মুভি হি হ্যাজ মেড, বাট আই উইল কনসিডার দ্যাট, যদি ব্যোমকেশ বক্সী হিসাবেও আমরা দেখতে চাই, মানে যদি আমরা পছন্দ করি ব্যোমকেশ বক্সী হিসাবেও, তাহলে আমার মনে হয় কোথাও না কোথাও বাকি ব্যোমকেশ বক্সীদের থেকেও সেটা উপরে আছে। মানে দ্যাট ওয়াজ হিজ ওয়ার্স্ট স্ট্যান্ডার্ড, বাট বাকিগুলোর থেকেও সেটা উপরে আছে। বিকজ তার মনে হতো যে ব্যোমকেশ বক্সীকে যেরকম ভাবে বলা উচিত ছিল বা তিনি পারতেন, সেরকম ভাবে তিনি বলতে পারেন। So that is the standard we should aspire for
অর সেটার জন্য আমরা মোটিভেটেড হয়ে যদি শুট করি, দেন উই ক্যান মেক দোজ মুভিজ। তো সেই স্ট্যান্ডার্ডটাকে মানে ইমপ্রুভ করতে হবে। ফর এক্সাম্পল, চারুলতা, হি ইউজ টু কনসিডার দ্যাট ওয়াজ হিজ বেস্ট মুভি। ওয়াই হি কনসিডার্ড চারুলতা টু বি হিজ বেস্ট মুভি, সেটা তো তারপরে বার্লিনালে বা অন্য জায়গায় গিয়ে যখন প্রাইজ পাচ্ছে ইউরোপিয়ান ফিল্মে ফেস্টিভ্যালসে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ওয়াই ইট ওয়াজ কনসিডার্ড টু বি হিজ বেস্ট মুভি বাই হিমসেলফ। তার কারণ চারুলতা যখন আমি দেখছি, তখন সিনেম্যাটিক এলিমেন্টস যদি আমি বলি, হাউ দ্য ফিল্ম ওয়াজ মেড, দ্য এস্থেটিক্স অফ ইট, ফিলোসফি অফ ইট, সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজটাকে আরো সফিস্টিকেটেড ওয়েতে, মোর সাটল ওয়েতে তিনি ইউজ করছেন। যেখানে ওই যে কথার যে বাতুল্য হয়, যেখানে ভার্বোস হয়ে যাচ্ছে, সেটা না করে হি ইজ ইউজিং দ্য সিনেম্যাটিক এলিমেন্টস ইন আ মাচ বেটার ওয়ে। সেটাকে আমি পরে আস্তে আস্তে অ্যানালিসিস করবো, ডিসকাস করবো, ডিটেলে বলবো। সেটার মধ্যে যেন মনে হচ্ছে সিনেম্যাটিক যে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে, সেটার কমিউনিকেশনটা অনেকটা বেটার হয়েছে। সেটা যখন ইউরোপিয়ান ফেস্টিভ্যালসে যাচ্ছে, একদম সারা ফেলে দিচ্ছে, প্রাইজ পাচ্ছে, পরে গিয়ে নকল করে বাকিরা যাওয়ার চেষ্টা করছে। বাট ফার্স্ট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য স্টোরি, ন্যারেটিভ, কিভাবে সেটাকে ডিরেক্ট করা হয়েছে। ইটস বিউটিফুলি ডিরেক্টেড মুভি, এবং সেটার মধ্যে মানে যদি চেঞ্জ কিছু করার থাকে সিনেম্যাটিক্যালি, দেখে মনে হবে যে খুব কম জিনিসপত্র চেঞ্জ করার আছে, বিকজ সিনেম্যাটিক্যালি ইটস এ ভেরি ওয়েল মেড, ওয়েল অর্গানাইজড মুভি। যার জন্য এগুলো বোঝাটা খুব দরকার। এটা টাইম লাগে, একদিনে হয় না, বাট আন্ডারস্ট্যান্ড অল দিস থিংস। তো এখানে যদি আমি বলি আমেরিকান বেস্ট অ্যাক্টার্সদের কথা, ড্যানিয়েল ডে লুইস 3খানা জিতেছে, 6খানা নমিনেশন ছিল। স্পেন্সার ট্রেসি, আমি এদের সবার কথা বলছি, প্রত্যেকের ছবি দিয়েই দেখাই, otherwise it won't make sense. জ্যাক নিকলসন, আমরা জানি জ্যাক নিকলসনের ছবি আমরা দেখেছি। মার্লন ব্র্যান্ডো তো জানি, ডাস্টিন হফম্যান, গ্যারি কুপার, টম হ্যাঙ্কস, ফ্রেডরিক মার্চ, শন পেন, অ্যান্থনি হপকিন্স। যেই হলিউড সম্পর্কে খুব অবগত আর কি, ইফ ইউ নো অ্যাবাউট হলিউড, ইউ হ্যাভ সিন দেয়ার পারফরমেন্সেস। আমি একটু স্ক্রিনটা শেয়ার করবো, জাস্ট গিভ মি ফিউ সেকেন্ডস, and then in the meantime you just watch this. Press the bell icon on the YouTube app and never miss another update. Okay, I'm sharing the screen, and একটা জিনিস আমি যেটা বলছিলাম, যে শন পেনের ক্ষেত্রে এখানে যদি আমি বলি বা অন্য জায়গার কথা, প্রথমে আর কি অ্যাক্টিং থেকে যখন শুরু হচ্ছে, শন পেনের ক্ষেত্রে কেন আমি বললাম, এখানে ওয়ান অফ দ্য এক্সাম্পলস যার ক্ষেত্রে অ্যাক্টর ডিরেক্টর দুটোই আছে আর কি। যেমন ব্রেভ হার্টের ক্ষেত্রে মেল গিবসন যেমন করেছিল, মিস্টিক রিভার বলে একটা মুভি আছে যেখানে শন পেন একটা বিউটিফুল পারফরমেন্স দিয়েছিল, দ্যাট ওয়াজ ডিরেক্টেড বাই ক্লিন্ট ইস্টউড। ক্লিন্ট ইস্টউড হিমসেলফ ওয়াজ অ্যান অ্যাক্টর, যাকে অতটা এই যে এত গণ্যমান্য অ্যাক্টরদের মধ্যে ধরা হচ্ছে না, তার কারণ ওই যে সিনেম্যাটিক ওয়েতে, যেটা বলছি, অস্কারের কিছু স্ট্যান্ডার্ডস আছে, কিছু দেখে ওখানে সিলেক্ট করা হয়, সেইগুলো ক্লিন্ট ইস্টউড অ্যাজ অ্যান অ্যাক্টর যদি বলি, সেখানে উইনিং এর ক্ষেত্রে ধার্য করা হয়নি। বাট কমার্শিয়ালি যদি বলি, মাসের ক্ষেত্রে যদি বলি, একটা কাল্ট হিসাবে যদি বলি, তাহলে ক্লিন্ট ইস্টউডের হিউজ একটা ইনফ্লুয়েন্স, স্পেশালি ডলার্স ট্রিলজি যদি আমি বলি, বা ওয়েস্টার্ন মুভিজ গুলো আছে, এবং তারপরেও অনেকগুলো সিনেমা করেছে, যেগুলো যে ক্লিন্ট ইস্টউডকে মানে মাস লেভেলে একটা বিশাল অ্যাপিল দিয়েছে। তারপরে তো হি টার্ন দ্য ডিরেক্টর হিমসেলফ, সেখানে ওয়ার মুভিজ বানিয়েছে, ফ্ল্যাগস অফ আওয়ার ফাদার্স, তারপরে লেটার্স ফ্রম ইউজুমা, এগুলো যখন বানিয়েছে তখন ও মানে ওয়ার মুভিজ বানিয়েছেন, আবার মিস্টিক রিভার বানিয়েছে, আনফরগিভেন যেগুলো আছে। তো এখানে একটু ডিফারেন্ট কাইন্ডস অফ মুভিজ, মানে ওয়েন হি টার্নড টু আ ডিরেক্টর, হিজ মুভিজ ওয়ার ভেরি ডিফারেন্ট। কিন্তু অ্যাক্টর যখন ছিল একটু মাচো, বা একটু মানে সেই ব্যাপারটা কি স্মার্ট, কুল, মাচো,
একটা হিরো ফিগার যেটা কাল্ট একটা তৈরি করছে বা মাসের ক্ষেত্রে খুব অ্যাপিল, মানে এই ওয়ার্ডস গুলো খুব মানে কম আর কি এগুলো এক্সপ্লেন করার জন্য, বিকজ when you see that performance মানে it creates an impact on you as a human being. So you better watch those movies and then তো শন পেনের ক্ষেত্রে ও যেমন করেছে, তারপরে আরো মেল গিবসনের ক্ষেত্রে ব্রেভহার্ট বললাম, অ্যাপোকালিপ্টোতে অ্যাক্টিং করেনি, ব্রেভহার্টে যেমন অ্যাক্টিং করেছে ডিরেক্ট করেছে একসাথে। স্পেন্সার ট্রেসি, ফিউরি বলে একটা খুব সুন্দর মুভি আছে, জাজমেন্ট অ্যাট নুরেমবার্গ, বিউটিফুল মুভি। আরেকটা জিনিস যেটা আমি বলছি, ওয়াই আই এম মেনশনিং দিস ইজ, এই যে আমি বললাম না যে এজ বা লুকস এটা ম্যাটার করে না, যেটা আমাদের ইন্ডিয়াতে কিছু প্রপাগ্যান্ডা করার জন্য এটা বারবার বলা হয়েছে। সো এটা যেহেতু আমি বলেছি যে ম্যাটার করে না, তার কারণ হচ্ছে রোলটা খুব ম্যাটার করছে, অ্যাক্টর যে রোলটা প্লে করছে। তো জাজমেন্ট অ্যাট নুরেমবার্গ যখন আমি বলছি, তখন আমি যখন স্পেন্সার ট্রেসিকে দেখছি তখন হি হ্যাজ গ্রোন ওল্ড, কিন্তু তিনি যখন পারফরমেন্স দিচ্ছেন বিউটিফুল পারফরমেন্স। ফিউরিতে আমি যখন তাকে দেখছি তখন কিন্তু সেই স্পেন্সার ট্রেসি ইয়াং, কম্পারেটিভলি ইয়াঙ্গার, গেস হু ইজ কামিং টু ডিনার, এই সিনেমাগুলো যখন আমি দেখছি তখন সেই ইয়াঙ্গার। তো তার বয়স বেড়েছে বলে তিনি অ্যাক্টিং করতে পারবেন না, তার কারণ সিনেমার ন্যারেটিভটা যে রোলটা প্লে করছে। হেনরি ফন্ডার ক্ষেত্রেও আমরা দেখেছি 12 অ্যাংরি ম্যানে যখন আমরা দেখছি, বা তার এখন গ্রেপস অফ র্যাথ যখন আমি দেখছি, যখন সেটা খুব ইয়ং বয়সে করা, হেনরি ফন্ডাকে ছবিটা দেখিয়ে দিই যখন, সিন্স আই এম টকিং অ্যাবাউট ইট। হেনরি ফন্ডার ক্ষেত্রে এই যে যাদের নাম চলে এলো, একদম লিস্ট চলে এলো, মানে যাদের নিয়ে আমি কথা বলতে যাচ্ছিলাম তাদের লিস্ট চলে এলো। তো একজনের নাম দিলে আই ক্যান লার্ন অ্যাবাউট 10 আদার পিপল, সো ইউ নিড টু লার্ন। তো এটা এদের শুরু করি। হেনরি ফন্ডার ক্ষেত্রে যেটা বলছিলাম যে গ্রেপস অফ র্যাথ যখন আমি দেখছি জন ফোর্ডের, তো তখন সেখানে আমার অনেক ইয়াং বয়স, সেই অ্যাক্টিংটা একটা দারুণ, তখনও তিনি হিরো। আবার 12 অ্যাংরি ম্যানে ন্যারেটিভটা এমন ভাবে হচ্ছে, ইন ওয়ান রুম, একটা রুমের মধ্যে একটা একটা মানে একটা দারুণ একটা সিচুয়েশন নিয়ে একটা মুভি, সিডনি লুমেট ডিরেকশন। তো সেটা যখন হচ্ছে তখন সেখানে তিনি একটু এজেড হয়ে গেছে, কিন্তু সেখানেও তিনি হিরো, মানে ন্যারেটিভের মধ্যে থেকে ইমার্জ হচ্ছে তিনি অ্যাজ এ হিরো বা একটা লিডারশিপ ক্যারেক্টার। সেখান থেকে দেখে তাহলে ওই বুড়ো হয়ে গেছে বলে আমি হিরো হতে পারবো না, এই সেন্সটা কিন্তু ওয়ার্ল্ড সিনেমাতে খুব একটা নেই। সেটা এখানে করা হয়েছে, তার কিছু স্পেসিফিক রিজনস আছে উইচ উই নিড টু আইডেন্টিফাই, যে কেন সেটা সবসময় আমাকে ইয়াং দেখতে হবে, আমার 6 প্যাক থাকতে হবে, 8 প্যাক থাকতে হবে, এই লুকসটা এরম থাকতে হবে, প্লাস্টিক সার্জারি করে ফেলবো, নাক চেঞ্জ করে ফেললাম, এই চেঞ্জ করে ফেললাম, ওই চেঞ্জ করে ফেললাম, সেটা কেন? তখন এই সুপারফিশিয়ালিটি, এক্সটার্নাল অ্যাপিলটা এবং আরো কিছু কারণ আছে সেগুলো আমি পরে বলবো, এটাকে প্রায়োরিটাইজ করা হচ্ছে, যার জন্য রোল, ক্যারেক্টার, ন্যারেটিভ এগুলো সব হারিয়ে যাচ্ছে। বাট ইফ ইউ সি দিজ অ্যাক্টার্স, ব্র্যান্ডোর ক্ষেত্রে যেটা আমি বললাম, ফর এক্সাম্পল যদি আমি বলি স্ট্রিট কার্ট নেম ডিজায়ারে যখন আমি বলছি সেই ব্র্যান্ডো, আবার অন দ্য ওয়াটার ফ্রন্টে আমি আরেক ব্র্যান্ডোকে দেখছি, আবার দ্য লাস্ট ট্যাঙ্গো ইন প্যারিসে আমি আরেকটা ব্র্যান্ডোকে দেখছি, এজেড ব্র্যান্ডো, কিন্তু তার যে অ্যাক্টিং সেখানেও তিনি হিরো। তো সেইগুলো গডফাদারে যখন আমি দেখছি, গডফাদারও ব্র্যান্ডো কি হচ্ছে, মাইকেল কর্লিওনি থাকছে, অ্যাল পাচিনো থাকছে, কিন্তু সেখানে ব্র্যান্ডোর ওই একটা শর্ট পারফরমেন্স, মানে কনসিডার টু মাইকেলের যতটা পার্ট আছে তার থেকে আমাদের ব্র্যান্ডোর পার্টটা কম, কিন্তু ন্যারেটিভ থেকে লিডারশিপটা উঠে আসছে, ন্যারেটিভ থেকে যে ক্যারেক্টার কে হিরো সেটা ন্যারেটিভ থেকে অডিয়েন্স ডিসাইড করতে পারবে, অডিয়েন্সে ডিসাইড করতে পারবে, কাউকে ফোর্সফুলি বলতে হবে না গল্পের কে হিরো, প্রোটাগনিস্ট কে, অ্যান্টাগনিস্ট কে, অডিয়েন্স যখন বুঝতে পারছে, দেন দ্য অডিয়েন্স হ্যাজ বিকাম স্মার্টার। সেই অডিয়েন্সের সেই সুযোগটা দেওয়া উচিত, যার জন্য আমরা ডিফারেন্ট ডিফারেন্ট সিনেমা যখন করি তখন এটা রিজনিং এবিলিটিস গুলোকেও ডেভেলপ করে, তা না করে এখানে সব নাম্বিং মুভিজ বানানো হচ্ছে, যেখানে আমাকে বলেই দেওয়া হচ্ছে যে এ আসছে মানে এ প্রোটাগনিস্ট বা অমুকেই প্রোটাগনিস্ট হতে পারে, মানে ইট ইজ লিমিটিং ইউর থিঙ্কিং, ইট ইজ লিমিটিং ইউর এন্টারটেইনমেন্ট ভ্যালিউ, এভরিথিং। বাট এখানে যখন আমি ন্যারেটিভটা দেখাচ্ছি, দ্য প্রোটাগনিস্ট ইজ কামিং আউট অফ দ্যাট ন্যারেটিভ, সেটা হতে পারে একজন ওল্ড পার্সন, সেটা হতে পারে একজন ইয়াং পার্সন, হোয়াট এভার ইট ইজ,
জিমি স্টিওয়ার্টের ক্ষেত্রে ইটস এ ওয়ান্ডারফুল লাইফ, ইটস এ বিউটিফুল মুভি। আমি তারপরে আবার যখন ভার্টিগোর থেকেও বেশি আমি বলবো হচ্ছে কি বল রিয়ার উইন্ডো হিচককের, সেটা যখন আমি দেখছি তখন আমি দেখছি তার পারফরমেন্স। তারপর আবার যখন তার এইজেড যখন একটা পারফরমেন্স দেখছি তখন আমি দেখছি একটা ডিফারেন্ট জিমি স্টিওয়ার্ট, বাট সেখানে আমি দেখতে পাচ্ছি সে সেখান থেকেও ন্যারেটিভ থেকে উঠে আসছে হিরো। জন ওয়েনের ক্ষেত্রেও সেটা, যখন আমি স্টেজ কোচ দেখছি জন ফোর্ডের আরেকটা মুভি, গ্রেট মুভি স্টেজ কোচে, তখন জন ওয়েন হচ্ছে আমাদের ইয়ং রিঙ্গো। তারপরে যখন আমি সার্চার্স দেখছি তখন জন ওয়েন ওল্ড হয়ে গেছে, জন ফোর্ডও ওল্ড হয়ে গেছে, কিন্তু পারফরমেন্স আমি দেখছি সেখান থেকেও ন্যারেটিভ থেকে লিডারশিপ উঠে আসছে বা প্রোটাগনিস্টকে আমি বুঝতে পারছি। গ্যারি কুপার সেম থিং, আমি দেখতে পাচ্ছি এইজটা কোনো ফ্যাক্টর না, যখনই তিনি স্ক্রিনে থাকছেন অ্যাক্টিং এর মধ্যে দিয়ে তাকে আমাদের বলতেও হচ্ছে না যে কে হিরো কে প্রোটাগনিস্ট, রোলটা এমন ভাবে পারফর্ম করা হচ্ছে, অ্যাক্টর এমন ভাবে অ্যাক্টিং করছে, উই ক্যান গেট টু নো যে কে অ্যাকচুয়ালি প্রোটাগনিস্ট। দিস আর দ্য অ্যাক্টার্স ইউ শুড ওয়াচ। ক্যাসাব্লাঙ্কা যখন আমি দেখছি আমার হামফ্রে বোগার্টের কথা মনে পড়ছে, আবার যখন আমি ট্রেসার অফ সিয়েরা মাদ্রে দেখছি তখন আমি আরেকটা বোগার্টকে দেখছি যে আরেকটু এজেড হয়ে গেছে। এইসব সিনেমাগুলো ইউ শুড, গ্রেগরি পেকের ক্ষেত্রে দেখছি, টু কিল এ মকিং বার্ড যখন আমি দেখছি সেখানে একটা গ্রেগরি পেক, আবার যখন ম্যাকানাস গোল্ড যখন আমি দেখছি তখন আরেকটা গ্রেগরি পেক। ঠিক আছে, ব্র্যান্ডোর ক্ষেত্রে তো বললাম, স্পেন্সার ট্রেসির ক্ষেত্রে বললাম। সো অ্যাক্টর্স ইউ শুড নো অ্যাবাউট। আর কার কথা বলেছি, Dustin Hoffman. Dustin Hoffman, I think you people know. If you don't, let me just talk about Dustin Hoffman. Dustin Hoffman. ডাস্টিন হফম্যানের ক্ষেত্রেও সেটা আর কি। ডাস্টিন হফম্যানের ক্ষেত্রে মানে যখন আমি গ্র্যাজুয়েট দেখছি তখন ডাস্টিন হফম্যান ইজ এ ভেরি ইয়াং ডাস্টিন হফম্যান। যখন আমি ক্র্যামার ভার্সেস ক্র্যামার দেখছি তখন একটা ইয়াং ডাস্টিন হফম্যান। আবার যখন আমি আরেকটু এজেড ওয়েতে ডাস্টিন হফম্যানকে দেখছি, মিডনাইট কাউবয়তেও যখন আমি দেখছি তখন ইয়াং ডাস্টিন হফম্যান। বাট পরে যখন আমি সেই মিট দ্য প্যারেন্টস, ওই যখন সেই হাসি রাজি সিনেমাগুলো দেখছি, দ্যাটস আ ভেরি ডিফারেন্ট ডাস্টিন হফম্যান। ঠিক আছে, এজটা ইট ডাজন্ট ম্যাটার, it depends on the narrative, how you are creating the role, how you are casting those people. ড্যানিয়েলের ক্ষেত্রে বললাম না, ড্যানিয়েলের ক্ষেত্রে বলাটা উচিত। সো ড্যানিয়েলের ক্ষেত্রেও সেম থিং, যখন আমি মাই লেফট ফুটের কথা বলছি তখন একরকম, আবার যখন আমি কি বলে এই সিনেমাটার নাম, আমার লাস্টে যেটা করলো, বা লিঙ্কনের ক্ষেত্রে যদি আমি বলি দ্যাটস অ্যান এজেড রোল। ফ্যান্টম থ্রেড যখন করলো তখন ও একটু একটু এজেড ওয়েতে পারফর্ম করছে, বাট হি হ্যাজ পুট হিমসেলফ ইন দ্যাট রোল। সো ড্যানিয়েল হচ্ছে সেরকম একজন অ্যাক্টর। প্রসেসটা খুব মারাত্মক ম্যাটার করে। অনেক সময় আমি এতটা মানে মেটিকিউলাস ছিলাম, আমাকে অনেকে মানে ড্যানিয়েল বলে রাগাতো, বাট এতে রাগার কিছু নেই, বিকজ ড্যানিয়েল যেভাবে প্রসেস করেছে, তো আমার নিজের প্রসেস আছে উইচ আই হ্যাভ ডিসকভার্ড ফর মাইসেলফ। বাট ড্যানিয়েল মানে অ্যাজ অ্যান অ্যাক্টর, যদি আমি ক্রিশ্চিয়ান বেলের কথা বলি বা ড্যানিয়েল ক্ষেত্রে বলি, তাহলে দে হ্যাভ গিভেন দেমসেলভস টু দ্যাট অ্যাক্টিং প্রসেস। ক্রিশ্চিয়ানের ক্ষেত্রে বডি ট্রান্সফরমেশনের ক্ষেত্রে বলি, ড্যানিয়েলের ক্ষেত্রে বডি ট্রান্সফরমেশন যেমন আছে, তার সাথে সাথে পুরো পার্সোনালিটি ট্রান্সফরমেশন, দ্যাটস আ বিগার থিং। মানে পুরো ক্যারেক্টারের জন্য পুরো একটা মোল্ডের মধ্যে ঢুকে যাচ্ছে এবং তার চাল চলন ধরন। So it matters a lot. If you have seen these acting performances, you will know how acting looks like. তো তোশিরো মিফুনের কথা নিয়ে আমি বলবো, যখন আমি এশিয়ান সিনেমা নিয়ে বলবো কুরোসাওয়ার ক্ষেত্রে, তখন তার ক্ষেত্রেও সেটা, যখন আমি সানজুরো সুগাতা ওইগুলো তো ছেড়ে দিলাম, আমি যখন ওয়াজিম্বো দেখছি তখন একটা তোশিরো মিফুনেকে আমি দেখছি, আবার হাই অ্যান্ড লো যখন আমি দেখছি তখন আরেকটা তোশিরো মিফুনেকে আমি দেখছি। তো ডিফারেন্ট ওয়েজ একদম পার্সোনালিটিটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার যখন আমি সেভেন সামুরাই দেখছি তখন সেই রোলটা, মানে সেভেন সামুরাইয়ের ক্ষেত্রে যদি আমি তোশিরো মিফুনেকে দেখি and I compare him with the high and low Toshiro Mifune, I mean, you will understand what it is about. So that's what acting is all about.
ঠিক আছে। অ্যান্ড গ্যারি কিপার, টম হ্যাঙ্কস বললাম, অ্যান্থনি হপকিন্সের ক্ষেত্রেও বলি। অ্যান্থনি হপকিন্সের ক্ষেত্রে অনেকে জানে না, অ্যান্থনি হপকিন্সকে অনেকে সেই হ্যানিবেল লেক্টার বা একটু বয়স্ক রোলেই দেখেছে, বাট হি হ্যাজ ডান গ্রেট ওয়ার্কস। লায়ন ইন উইন্টার বলে একটা মুভি আছে, হি ওয়াজ ভেরি ইয়াং অ্যাট দ্য টাইম, খুব বিউটিফুল পারফরমেন্স। পাচিনোর ক্ষেত্রেও যদি আমি বলি, মাইকেল কর্নিওনির ক্ষেত্রে আমরা যখন দেখেছি একরকম মাইকেল কর্লিওনি অ্যাজ মাইকেল কর্লিওনি, আবার পরে যখন আমি স্কারফেসে যখন আমি দেখছি টনি মন্টানা, তখন একটা অ্যালপাচিনোকে আমি দেখছি। আবার পরে যখন আমি একটু বয়স্ক অ্যালপাচিনোকে দেখছি, ইভেন ইন গডফাদার 3 অলসো, তখন আমি দেখছি অ্যালপাচিনো কিভাবে সেই এজেড হয়েছে, কিন্তু পারফরমেন্সেস ইভলভড ওভার টাইম। তো সেটা খুব ম্যাটার করে। বব ডেনেরো আছে, লিওনার্দো ডিক্যাপ্রিও। লিও খুব খুব ডেডিকেটেড, লিও, ব্র্যাড প্রত্যেকেই ডেডিকেটেড। টমকে নিয়ে তো কিছু বলারই নাই, বিকজ এখন এই ফরেস্ট গাম্প নিয়ে খুব কথা হচ্ছে, বাট ফরেস্ট গাম্প, ফিলাডেলফিয়া দুটো ব্যাক টু ব্যাক যখন সে পারফরমেন্সেস গুলো দিয়েছে, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। আই এম সরি, আই জাস্ট স্ক্রোলড ইট, মানে ও আচ্ছা, ইউ ক্যানট সি দ্যাট, ওকে, আই এম সরি। অ্যান্টনি হপকিন্সকে নিয়ে কথা বলছিলাম, ব্র্যাড, লিও, বব ডেনেরো, চিনোকে নিয়ে কথা বলেছি, চিনো আছে, ভালো হয়েছে। লিওনার্দো ডিক্যাপ্রিও আছে, ব্র্যাড আছে, টম আছে। সো টমের ক্ষেত্রে ফরেস্ট গাম্প বলি বা ফিলাডেলফিয়া বলি, ব্যাক টু ব্যাক গ্রেট পারফরমেন্সেস। আবার সেখানেই যখন আমি দেখছি দ্য ভিঞ্চি কোড, তখন ইটস এ ডিফারেন্ট টম হ্যাঙ্কস অল টুগেদার। সেই ধরনের আর্টিস্টিক পারফরমেন্সেস হয়নি, বাট হি ইজ স্টিল ক্রিয়েট, মানে ইন দ্যাট রোল। প্রফেসর মনে হলো, তখন মনে হচ্ছে, whereas কাস্টাওয়ে যখন আমি দেখছি, তখন কাস্টাওয়ে there is a different Tom Hanks. So Leo has done a great job in terms of that also, because Leo যখন ছোট ছিল তখন লিওর একটা পারফরমেন্স, when he was doing Titanic, that's a different performance. জাঙ্গো যখন করছে একটা ছোট রোলের মধ্যে, it's a different. গ্যাটসবি আছে, তাও ওগুলো অতটা ইম্পর্টেন্ট রোলস নয় ওর জীবনে, বাট যদি আমি বলি এভিয়েটার, যদি বলি ইটস আ গ্রেট পারফরমেন্স ইন টার্মস অফ অ্যাক্টিং। রেভেনেন্ট যদি আমি বলি, ভেরি গুড অ্যাক্টিং। সো এগুলো হচ্ছে লিওর খুব ভালো অ্যাক্টিং। ব্র্যাডের ক্ষেত্রে তো আছেই। সো মানে ওই এখনকার যে প্রবলেমটা হয়েছে, হলিউড ইজ অলসো সাফারিং। সো ইউ পিপল শুড মেক গ্রেট মুভিজ, বিকজ হলিউডের ক্ষেত্রেও যেটা হচ্ছে, এই যে আর্থ অফ স্ক্রিপ্ট যদি বলি না, একটা ভালো স্ক্রিপ্ট। টমের ক্ষেত্রেও তাই, মানে টম ক্রুজের ক্ষেত্রেও সেটা, কেন টম ওয়েন হি ওয়াজ ডুইং টপ গান 1 এন্ড ওয়েন আই সি টপ গান মাভেরিক, তার মধ্যে তো মিশন ইম্পসিবল এন্ড অল দ্যাট স্টাফ আছে। অবলিভিয়ানটা ভালো ছিল, বেশ ভালো অ্যাক্টিং করেছে। বাট রেইনম্যানের সাথে যদি আমি তুলনা করি, বাট আবার যদি আমি টপ গান দেখি, তো ডিফারেন্ট, মানে ডিফারেন্ট স্টেজেস অফ লাইফ, সেখানে টম ডিফারেন্ট ওয়েজে পারফর্ম করছে। বাট ইন টার্মস অফ অ্যাক্টিং পারফরমেন্সেস, ব্র্যান্ডো, চ্যাপলিন, এরা হচ্ছে ক্লাস অ্যাপার্ট, আই সে। ড্যানিয়েল, এরা হচ্ছে ক্লাস অ্যাপার্ট। স্পেন্সার ট্রেসিও, জেমস ক্যাগনি ছিল, জেমস ক্যাগনির কথাও আমাদের বলা উচিত। জিমি স্টিওয়ার্ট, এদের দেখে কিছু শেখার আছে। জনি আছে, জনিও হ্যাজ ডান আ গ্রেট জব। সো হুম, আচ্ছা, এটা বলছে আমি উইন, মানে 3টে যারা পেয়েছে, ড্যানিয়েল ডে লুইস 3টে পেয়েছে আউট অফ 6 নমিনেশনস। দুটো পেয়েছে হচ্ছে স্পেন্সার ট্রেসি, 9টা ছিল, তার মধ্যে দুটো পেয়েছে। জ্যাক নিকোলসন 8টা ছিল, দুটো পেয়েছে। সো এরকম অনেকগুলো আছে আর কি। অ্যান্থনি হপকিন্স 4টে ছিল, পেয়েছে। গ্যারি কুপারও 5টা ছিল, তার মধ্যে দুটো পেয়েছে। টম হ্যাঙ্কসও তাই। অ্যান্ড এবং আমি এটাও বলে রাখছি যে এই যে 3টে বা দুটো পেয়েছে, দিস ইজ নট আ ম্যাটার অফ জোক। মানে এই 3টে বা দুটো পেতে, বা এই 8টা নমিনেশন পেতে, ইউ হ্যাভ টু রিয়েলি নেইল ইট, ইউ হ্যাভ টু রিয়েলি গিভ ইউর বেস্ট, ইভেন সামটাইমস মোর দ্যান দ্য বেস্ট পারফরমেন্সেস। সো এইগুলো খুব বুঝে কথা বলাটা খুব দরকার, বিকজ অনেককে আমি দেখি যারা হয়তো এখানে এস্টাবলিশও হয়ে গেছে, বাট তারা যখন কথাটা বলে, মানে এমন ভাবে বলে ফেলে যেন অ্যাক্টিং ইজ আ ভেরি ইজি থিং। এই অ্যাক্টিং করার পিছনে একজন ডিরেক্টর আছে, হু হ্যাজ গাইডেড দ্যাট অ্যাক্টর। অ্যাক্টরের নিজের কিছু মানে দেওয়ার ছিল, স্ক্রিপ্টটা তাকে মোটিভেট করেছে কিছু দেওয়ার। সেই সব কিছু নিয়ে একটা সিনেমা ইজ আ ভেরি কোলাবোরেটিভ আর্ট ওয়ার্ক, কোলাবোরেটিভ একটা মিডিয়াম। সেটা নিয়ে যখন দেওয়া হচ্ছে, তখন ইউ নিড টু রেসপেক্ট ইচ অ্যান্ড এভরি বিট অফ ইট।
তখন গিয়ে একটা সিনেমাকে এই রেসপেক্টেবল একটা পজিশনে দেওয়া হচ্ছে। এখন তো অনেকটা ডাইলিউট হয়ে গেছে, বাট এই টাইমটার কথা বলছি যখন এই ব্র্যান্ডো, ড্যানিয়েল ডে লুইস এরা যখন পাচ্ছিল, ইট ওয়াজ এ রিয়েলি টাফ কম্পিটিশন। লরেন্স অলিভিয়ারের ক্ষেত্রে বলছি, শেক্সপিরিয়ান অ্যাক্টিং এ খুব ভালো দক্ষ একজন পারফর্মার। লেট মি শো দ্য পিকচার। লরেন্স অলিভিয়ার। পল নিউম্যানের কথাও বললাম, পল নিউম্যান। ক্যারি গ্রান্টের কথা বলা হয়নি, বাদ চলে গেছিলাম, বিউটিফুল অ্যাক্টর। নর্থ বাই নর্থ ওয়েস্টে আমি একরকম ক্যারি গ্রান্টকে দেখছি, আর্সেনিক অ্যান্ড ওল্ডলেসে একরকম ক্যারি গ্রান্টকে দেখছি। তো এইগুলোই আর কি, মানে you can see that different directors, different way of approaching. নর্থ বাই নর্থ ওয়েস্টে যখন আমি দেখছি, সাম পিপল সে যে জেমস বন্ডের যে শুরুটা সেটা অনেক সময় নর্থ বাই নর্থ ওয়েস্ট থেকে। সো হিচকক সেই টাইমেই একটা মানে ফাউন্ডেশন তৈরি করে দিয়েছিল আর কি। পল নিউম্যান তো আমরা জানি, কালার অফ মানি বলি, স্টিং বলি, বুচ ক্যাসিডি অ্যান্ড সানড্যান্স কিড। তো রবার্ট রেডফোর্ডও তখন চলে আসবে আর কি। সো ডিফারেন্ট types of directors, different types of acting, but কোথাও না কোথাও we can have an essence of Paul Newman, Laurence Olivier. তো পল নিউম্যানের কথাও এসছে, আটটা নমিনেশন ছিল। জ্যাক নিকলসন, পিটার ওটুলের যেটা সব থেকে মানে যেটা লোকে মনে রাখে সেটা হচ্ছে লরেন্স অফ অ্যারাবিয়া। তারপরে ট্রয়তে একটা ছোট রোল ছিল, তারপরে আরো অনেকগুলো রোল করেছেন, বাট পিটার ওটুলের যেটা সব থেকে লোকে মনে রাখে দ্যাট ইজ লরেন্স অফ অ্যারাবিয়া। স্টেজ অ্যাক্টিং এর একটা হিউজ ইম্প্যাক্ট আছে, মানে থিয়েটার আর্টে যে অ্যাক্টিংটা আছে। ইফ ইউ সি লরেন্স অফ অ্যারাবিয়া, ডেভিড লিন, তো ইউ উইল সি দ্যাট স্টেজ অ্যাক্টিং, থিয়েটার অ্যাক্টিং এর একটা বড় ইনফ্লুয়েন্স আছে ইন হিজ অ্যাক্টিং। সো আছে। সরি, আর কারোর নাম আছে, মার্লন ব্র্যান্ডো বললাম, ডাস্টিন হফম্যান বলেছে, জ্যাক লেমন আর ডেনজেল ওয়াশিংটন বলবে। জ্যাক লেমনের একটা খুব বিখ্যাত ছবি, মানে বিলি ওয়াইল্ডারের সাথে জ্যাক লেমনের একটা খুব ভালো সম্পর্ক ছিল। মানে জ্যাক লেমনের যেরকম একটু হিরোর ধরনটা আলাদা, মানে সে আর কি খুব হলিউডে সেই মারপিট করা একটা নয়। অনেকে জ্যাক লেমনকে নিয়ে তাচ্ছিল্য করে ইন্ডিয়ান সিনেমাতে, বাট জ্যাক লেমনের একটা ডিফারেন্ট ফ্লেভার ছিল, একটা সাটল কমেডি, এবং বিশেষ করে বিলি ওয়াইল্ডারের লেখাতে যে বৈশিষ্ট্যটা ছিল, একটা খুব সাটল কমেডিক টাচ এবং ডায়লগের মধ্যে দিয়ে ইউইট হিউমার এটাকে খুব সুন্দরভাবে এক্সপ্রেস করা, জ্যাক লেমন খুব সুন্দরভাবে করেছিল, এক্সপ্রেস করতো। তো সেখানেও আমরা তার কম বয়সের অ্যাক্টিং দেখেছি, বড় বয়সের অ্যাক্টিং দেখেছি। বিউটিফুল অ্যাক্টর। সাম লাইক ইট হট খুব বিখ্যাত আর কি, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাক্টিং পারফরমেন্সেস অফ জ্যাক লেমন। ডেনজেল ওয়াশিংটন কন্টেম্পোরারির মধ্যে খুব ভালো অ্যাক্টিং করেছে। ইফ ইউ ওয়ান্ট টু সি হিজ অ্যাক্টিং, আমরা তো এই রিমেম্বার দ্য টাইটান্স এন্ড অল দিস থিংস দেখি, ম্যান অন ফায়ার, রিমেম্বার দ্য টাইটান্স এন্ড অল দ্য স্টাফ, বাট গ্লোরি বলে একটা মুভি ছিল যেখানে ওর একটা খুব সুন্দর রোল ছিল। ইফ ইউ ওয়ান্ট টু সি দ্য মুভি গ্লোরি, আর্মি নিয়ে, ইউ ক্যান লার্ন যে একটা খুব কম বয়সে ডেনজেল ওয়াশিংটন ওর বিউটিফুল অ্যাক্টিং পারফরমেন্স, এবং ওর ক্ষেত্রে স্টয়েসিজম প্লেজ আ বিগ পার্ট when he is acting, personality. মর্গ্যান ফ্রিম্যানের ছবি এসছে, মর্গ্যান ফ্রিম্যান, হাউ ক্যান উই ফরগেট মর্গ্যান ফ্রিম্যান। জনির ক্ষেত্রে সেটা ছিল, জনির ক্ষেত্রে যেটা হচ্ছে, জনিও খুব মানে রোলের মধ্যে খুব ঢুকে যেত। ফর এক্সাম্পল জ্যাক স্প্যারো যখন জনি করছে, তখন জনি একদম জ্যাক স্প্যারো, অন্য কাউকে ভাবাই যায় না অ্যাপার্ট ফ্রম জনি। আবার জনি যখন পুরোনো সিনেমাগুলো করছে, তখন সেখানে জনি একটা অন্য জনি। আসলে স্ট্রাগল করেছে, তো স্ট্রাগলটা রিফ্লেক্টেড হয়। ফর এক্সাম্পল ব্র্যাডকে নিয়ে আজকে আমরা কথা বলি, বাট ব্র্যাড হ্যাজ গন থ্রু আ স্ট্রাগল অফ লাইফ অলসো, জনি হ্যাজ গন থ্রু আ স্ট্রাগল অফ লাইফ, সো দ্যাট ইজ রিফ্লেক্টেড ইন অ্যাক্টিং। বাকিটা স্ট্রাগল নিয়ে ব্যাচে অনেক সময় অ্যাক্টিং এ সেটা দেখা যায় না, এটা কম্পেয়ার করে দিলেই হলো। বাট if you have really gone through that struggle, na, it has moved you emotionally in a very small way also, whether you are creating music, whether you are writing, whether you are
acting, whatever it is, it shows in your work. ইভেন স্ট্যালোনও যখন শুরু করেছে, স্ট্যালোনের অ্যাক্টিং নিয়ে অনেকে অনেক কথা বলে, বা স্ট্যালোনও যখন রকি যখন অ্যাক্টিং করেছে তখন স্ট্যালোন কিন্তু অ্যাকচুয়ালি খুব ঢুকেছিল রোলটার মধ্যে। রিচার্ড বার্টন খুব সুন্দর অ্যাক্টিং করেছিল হু ইজ অ্যাফ্রেড অফ ভার্জিনিয়া উলফে। শেক্সপিয়ারিয়ান অ্যাক্টিং করেছে, সেটার একটা খুব ভালো ইনফ্লুয়েন্স আছে। বিউটিফুল অ্যাক্টর। লরেন্স অলিভিয়ারের পরে অ্যাকচুয়ালি মানে বলা হতো রিচার্ড বার্টন ইজ দ্য সাকসেসর আফটার লরেন্স অলিভিয়ার। মানে শেক্সপিরিয়ান স্টেজ অ্যাক্টিং যদি বলি, সেইখানে লরেন্স অলিভিয়ার ওয়াজ আ বিগ নেম। তারপরে রিচার্ড বার্টনকে অনেকে ধরতো মানে অ্যাজ সাকসেসর হিসাবে। সো দিজ আর দ্য গ্রেট অ্যাক্টার্স। আমি বাকিদের কথা আর বললাম না আজকে, আমি জাস্ট এদের কথাই বললাম যাদের নামটা ইউ শুড নো। ও আচ্ছা, আরো আছে, সরি সরি সরি, তাহলে আরো কয়েকজনের বলে দিই। গ্যারি কিপার বলেছি, বব ডিনেরোর কথা বলেছি, লিওনার্দো ডিক্যাপ্রিও বলেছি, পল মুনি অনেকে জানে না, ইজ এ গুড অ্যাক্টর। পল মুনির কথাটাও বলি। ভেরি গুড অ্যাক্টর, অস্ট্রো হ্যাঙ্গেরিয়ান। ইডিশ থিয়েটারের খুব ইনফ্লুয়েন্স আছে ওর অ্যাক্টিং এর মধ্যে। ইডিশ থিয়েটারের মধ্যে খুব মানে আমি এরপরে আলোচনা করব, যেটা আমি দেখালাম যে ডিফারেন্ট রিজিয়নের ডিফারেন্ট থিয়েটার, সেটার ইনফ্লুয়েন্স অ্যাক্টিং এ কি আছে। তো পল মুনির, ও আই থিঙ্ক ইউ ক্যানট সি দ্য স্ক্রিন, আই এম সো সরি, আই এম সো সরি। Yeah, this is Paul Moni. ইডিশ থিয়েটারের খুব ইনফ্লুয়েন্স আছে, অস্ট্রো হ্যাঙ্গেরিয়ান। অ্যান্ড শন পেন, জেমস স্টুয়ার্ট বলেছি, ফ্রেডরিক মার্চ একটু দেখিয়ে দিই। একটু আনকমন নেম, but if you have seen a lot of Hollywood movies, you can recognize Frederick. হ্যাঁ, ফ্রেডরিক মার্চ খুব ভার্সেটাইল একজন অ্যাক্টর ছিলেন। সবাই মোরলেস ভার্সেটাইলি, কিন্তু হি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট সেলিব্রেটেড ভার্সেটাইল অ্যাক্টর্স। উইসকনসিনের থেকে বিলং করতেন, উইসকনসিনে জন্ম ছিল। তো এদের নিয়ে আমি অনেকগুলো সেশন করব, ডিফারেন্ট কাইন্ডস অফ মুভিজ, ডিফারেন্ট ডিরেক্টরদের সাথে কিভাবে ডিফারেন্ট কাজ। ওয়ারেন বেটি, ইফ আই সি বনি অ্যান্ড ক্লাইড যখন আমি বলি সেটা, তারপরে রেড বলে একটা মুভি আছে, ভিটোরিও স্টোরারও সিনেমাটোগ্রাফি করেছিল, বিউটিফুল মুভি। কমিউনিজম নিয়েও অনেক কাজ করেছেন। So beautiful acting performances. And then Michael Caine, তো we have seen Michael Caine-এর যেটা আমরা খুব শুনেছি, that is আমার ব্যাটম্যানে আমার মানে প্রচারটা আরো বেশি হয়েছে, বাট মাইকেল কেইন অনেকদিন ধরেই দারুণ অ্যাক্টিং করছে। তো মাইকেল কেইনের থেকেও সেটা ইয়াং বয়সে একরকম অ্যাক্টিং আছে, বিশেষ করে ব্রিটিশ মুভিজ এর ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা আছে। আবার যখন আমি হলিউডে দেখছি তখন আবার একটা বিশাল ভূমিকা আছে। বুড়ো বয়সেও তিনি কিন্তু দারুণ অ্যাক্টিং করছে। সেই ওই ন্যারেটিভ থেকে ডিসাইড হচ্ছে হু ইজ দ্য প্রোটাগনিস্ট। ঠিক আছে, অ্যান্থনি হপকিন্স বললাম। আরেকজনের নাম বলি, এই যে আজকে আমরা পিআর নিয়ে এত কথা বলি না, পিআর নিয়ে আজকে আমরা তো কথা বলছি, সার্কাস করেছিল কি? ফ্রম হিয়ার টু ইটার্নিটি বলে একটা দারুণ সিনেমা আছে, মন্টগোমারি ক্লিফট আর বার্ট। সার্কাস তৈরি করেছিল কে? হু ক্রিয়েটেড সার্কাস?
if you ask, এই কখনো কোনো প্রবলেম হলে না, সার্চ ইন গুগল সার্কাস কে তৈরি করেছিল, ফিলিপস ক্লে। তাহলে দ্য গ্রেটেস্ট শোম্যান কাকে বলা হতো, গ্রেটেস্ট শোম্যান কাকে বলা হতো এবং কেন বলা হতো? এই জন্য ভুল করতে করতে অনেক কিছু শেখা যায়। শুধু ভুল করে ক্রিটিসিজম করতে থাকলাম, পিটি বার্নাম, পিটি বার্নাম গ্রেটেস্ট শোম্যান যে সিনেমাটা হয়েছিল, হিউ জ্যাকম্যান প্লে করেছিল। তো হিউও যেমন করেছে তেমনি বার্ডও একটা খুব সুন্দর পিটি বার্নাম হয়েছিল। লেট মি শো ইউ বার্ড যখন হচ্ছে, খুব সুন্দর। ইফ ইউ হ্যাভেন্ট সিন ইট ইউ ক্যান ওয়াচ ইট, বিউটিফুল অ্যাক্টিং। ইটস এ টিভি মুভি হয়েছিল একটা, বার্নাম নিয়ে, পিটি বার্নাম। খুব সুন্দর অ্যাক্টিং করেছিল। সো এই টিভি মুভি হচ্ছে, কখনো আবার সিনেমা হচ্ছে, ইট ডাজন্ট ম্যাটার। ইগো, অ্যারোগেন্স এটা যখন খুব চলে আসে তখন অ্যাক্টিং এর ক্ষেত্রে একটা বড় বাধা হয়ে যায়। হ্যাঁ, স্ট্যাটাসটা মেনটেন করতে হয়, সেলিব্রিটি স্ট্যাটাস মেনটেন করতে হয়, বাট ভালো অ্যাক্টিং এলে তো তার জন্য অনেক কিছুই করা যায়, স্যাক্রিফাইসটা করা যায়। এরপরে আমি যেটা বলবো যে অ্যাক্টিং ফ্রম ডিফারেন্ট রিজিয়ন্স, যে নর্থ আমেরিকান অ্যাক্টিং বলবো, কানাডিয়ান অ্যাক্টিং বলবো, ইউরোপিয়ান অ্যাক্টিং বলবো, এশিয়ান অ্যাক্টিং বলবো, অস্ট্রেলিয়ান অ্যাক্টিং বলবো। হিউ এর ক্ষেত্রে বললাম, হিউ কেম ফ্রম অস্ট্রেলিয়া, ব্রডওয়েতে একটা দারুণ পারফরমেন্স করেছিল, যার পরে মানে অ্যাকচুয়ালি ওলভারিনের পরে ওর ফেমটা খুব বেশি হলো, বাট ব্রডওয়েতে ওর কিছু ভালো পারফরমেন্সেস আছে। আফ্রিকান অ্যাক্টিং আছে, সাউথ আমেরিকান অ্যাক্টিং আছে, প্রেস্টিজে খুব ভালো অ্যাক্টিং করেছে। সো ওটাই আর কি, when you are with a good director or with a good story, then you can give a lot. সেই সিচুয়েশনটা তৈরি করা, সেই অপরচুনিটিটা তৈরি করা, টু ক্রিয়েট দ্যাট অপরচুনিটি অর দ্যাট সিচুয়েশন, দ্যাট ইজ হোয়াট উই শুড ফোকাস নাও অন। উই শুড ফোকাস অ্যাট দ্যাট, যে হোয়াট উই শুড ক্রিয়েট ফর অ্যান অ্যাক্টর। একজন অ্যাক্টর যে পারফর্ম করবে তাকে যদি আমরা তাচ্ছিল্য করি, তাহলে সেটাও যেমন ভালো নয়, একটা অ্যাক্টর যখন ডিরেক্টরকে তাচ্ছিল্য করছে সেটাও খুব একটা ভালো নয়। ইটস এ ভেরি রেসপেক্টেবল রিলেশনশিপ। তার জন্য ইউরোপিয়ান সিনেমায় দিস ইজ ভেরি, ইটস এ গ্রেট রিলেশনশিপ ওয়েন একটা প্রসেস আছে, when you are with a director, when an actor, even after the movie also we form great relationships, কেন ওই যে ডিউরিং দ্যাট প্রসেস ইউ হ্যাভ স্পেন্ড সাম গ্রেট কোয়ালিটি টাইম উইথ ইচ আদার, তারপরে একটা রিলেশনশিপ হয়ে যাচ্ছে যেটা লাইফ লং একটা রিলেশনশিপ। তো সেইগুলো খুব রেসপেক্টেবল একটা সিচুয়েশন। যদি আমি সেখানে অ্যারোগেন্স নিয়ে আসি, তাহলে কি হচ্ছে, when there is a lot of arrogance and lack of humility, then you don't learn much. তো তখন হচ্ছে ওই লিমিটেড বিলিফ গুলো, লিমিটেড থিঙ্কিং গুলো, ওগুলো করতে করতে কি হচ্ছে, ওই একই ঘিসিপিটি অ্যাক্টিং চলছে, একই বোরিং অ্যাক্টিং হচ্ছে, বিকজ ইউ আর নট লার্নিং। মনে হচ্ছে যদি আমি লার্ন করে ফেলি তাহলে হয়তো আর বিশাল কিছু অপরাধ হয়ে যাবে। রাদার when you have humility, gratitude, then কি বলবো, কিউরিয়াসিটি, সেন্স অফ এক্সপ্লোরেশন, সেন্স অফ অ্যাডভেঞ্চার অলসো। 80 বছর 90 বছরে গিয়ে সেন্স অফ অ্যাডভেঞ্চার থাকতে পারে, স্পেশালি ওয়েন ইউ আর অ্যান আর্টিস্টিক প্রফেশন, যেখানে আমার অ্যাক্টিং করার সুযোগ আছে। অ্যান্থনি হপকিন্স করেছে বয়সে, তারপর আরো অনেকে করেছে, ক্লিন্ট ইস্টউড করেছে। কি হচ্ছে মানে, উই হ্যাভ গট অনলি ওয়ান লাইফ। তো সেখানে 70 বছর হোক, 60 বছর হোক, সেন্স অফ অ্যাডভেঞ্চার যেটা আছে সেটা আমার ডিরেকশনে হতে পারে, মিউজিকে হতে পারে, যেটা আমাদের জন উইলিয়ামস করছে, তারপরে আমাদের অ্যাক্টিং এ কেউ করতে পারে, ইন লাইফে লিভিং এ করতে পারে, অন্য কোনো প্রফেশনে করতে পারে। সো যখন লাভটা মানে প্যাশনটা থাকে ইনহেরেন্টলি, তখন অনেক কিছু করা যায়। সেইটাই যদি বেসিক ওয়েতে একটা খামতি থেকে যায়, তখন যাই কিছু আপনি করুন না কেন, দেয়ার উইল বি আ লাইক সুপারফিশিয়ালিটি। তার জন্য অ্যাক্টিংটা সুপারফিশিয়ালিটির থেকে যেটা আমাদের খুব দরকার সেটা হচ্ছে ডিফারেন্সিয়েট করাটা। গ্রেট অ্যাক্টিং, ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যাক্টিং, ব্রডওয়ের অ্যাক্টিং কেরম হচ্ছে, সিরিয়ালের অ্যাক্টিং কেরম বা সোপের অ্যাক্টিং কেরম হচ্ছে, থিয়েটারের অ্যাক্টিং কেরম হচ্ছে। মিউজিক্যাল থিয়েটার তো ব্রডওয়ের ওই দিকেই চলে গেল, আবার স্টেজ থিয়েটার যেটা আমার অন্য থিয়েটারের অ্যাক্টিং কেরম হবে, সেখানে ব্রেকটিয়ান থিয়েটারের ক্ষেত্রে অ্যাক্টিংটা কেরম হচ্ছে, আবার শেক্সপিয়ারিয়ান থিয়েটারের ক্ষেত্রে অ্যাক্টিংটা কেরম হচ্ছে।
আবার যখন আমি গ্রতস্কির থিয়েটার দেখছি তখন তার মধ্যে অ্যাক্টিংটা কেরম হচ্ছে। আমি এরপরে বলবো ডিফারেন্ট প্রসেসেস, ইন টু আউট, আউট টু ইন, এরকম ডিফারেন্ট প্রসেসেস আমি বলবো, যেখানে এক একটা পদ্ধতিতে ডিফারেন্ট প্রসেসেস আর টেকেন ইনটু কনসিডারেশন, যেখানে ক্যারেক্টার থেকে আমি আরো ভেতরে ঢুকবো না, ভেতর থেকে আরো ক্যারেক্টারে যাবো, এরকম ডিফারেন্ট ওয়েজ অফ এক্সপ্লোরেশন থাকে ফর অ্যান অ্যাক্টর। বাট এগুলো আমি বললাম, যেটা আমি মিস করে গেলাম সেটা হচ্ছে গ্রেট অ্যাক্ট্রেসেস অফ অল টাইম। সেখানে আমি জাস্ট কয়েকজনের নাম বলি, আই উইল ডু অ্যানাদার সেশন অন দ্যাট। গ্রেস কেলির ক্ষেত্রে যদি আমি বলি, বিউটিফুল অ্যাক্টর, অ্যাক্ট্রেস, বিশেষ করে হিচককের সাথে রিয়ার উইন্ডোর কথা আমি বলছিলাম উইথ জেমস স্টিওয়ার্ট, এবং হাই নুনের ক্ষেত্রে আমি দেখালাম উইথ গ্যারি কুপার, টু ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যাক্টার্স। আবার জিমি স্টুয়ার্টের ক্ষেত্রে যখন আমি একটু অন্যরকম দেখছি, ওয়ারাস গ্যারি কুপারের ক্ষেত্রে পার্সোনালিটিটা, there is a difference, you can see it on screen। তো সেখানে গ্রেস কেলি দুজনের সাথেই যখন অ্যাক্টিং করছে, সেই ডাইনামিক্সটা, সেই যে ডাইনামিজমটা আছে অন স্ক্রিন পারফরমেন্সেস, সেটা ইউ ক্যান সি। মার্লিন মনরো, ক্লার্ক গ্যাবেলের ক্ষেত্রে কথাটা আমি বলিনি, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। You have seen Gone with the Wind, you can recognize, but it happened one night, then you, ঠিক আছে, ক্লার্ক গ্যাবেল, another big name, beautiful actor। জেমস ডিন তো বলা হয়নি, জেমস ডিনও বলেনি না। So he's a very young guy, but কয়েকটা সিনেমার মধ্যে দিয়েই জেমস ডিন established himself as a great actor। রেবেল উইদাউট এ কজ, দেন জায়ান্ট, এই দুটো তো আছে, ইস্ট অফ ইডেন, খুব বিখ্যাত মুভিজ। এরপরে আমি একটা সেশন করব ডিফারেন্ট টাইপস অফ পার্সোনালিটিস এন্ড ডিফারেন্ট টাইপস অফ রোলস অর ডিফারেন্ট টাইপস অফ ক্যারেক্টার্স, ওয়্যার ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে কতটা রোলের মধ্যে আমি এক্সপ্যান্ড করবো আমার রেপার্টোয়ার, যাতে আমি সেই রোলটাকে প্লে করতে পারি, কতটা আমার প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, হাউ মাচ আই হ্যাভ টু গিভ লাইক ইন এ ডিফারেন্ট ডিরেকশন, হাউ মাচ আই হ্যাভ টু পারফর্ম ইন এ ডিফারেন্ট ডিরেকশন টু ফিট মাই সেলফ ইন টু দ্যাট রোল। সো ওগুলো খুব ম্যাটার করে। ক্যাথরিন হেপবার্ন, আরো অনেকে আছে। আমি নেক্সট সেশনটা হয়তো করবো অ্যাক্ট্রেসদের নিয়ে, যেরকম আজকে অ্যাক্টরদের নিয়ে করলাম, অড্রে হেপবার্ন, ক্যাথরিন হেপবার্ন, এলিজাবেথ টেইলর, এরা হচ্ছে বিগ নেমস যদি আমি গোল্ডেন এজের কথা বলি। এবং সেখানেও আমি বলবো, সেখানেও দ্য ফান্ডা ইজ, এলিজাবেথ টেইলরের ক্ষেত্রে আমি বলেছি ডিফারেন্ট স্টেজেস অফ লাইফ, ক্যাথরিন হেপবার্নের ক্ষেত্রে দেখেছি। লায়ন ইন উইন্টারের কথা বলছিলাম, ক্যাথরিন হেপবার্ন লাইক ডিড গ্রেট অ্যাক্টিং। আবার এলিজাবেথ টেইলরের ক্ষেত্রে ক্লিওপেট্রা যদি আমি বলি, অড্রে হেপবার্নের ক্ষেত্রে যদি আমি বলি, আমাদের কি বলে ওটা, রোমান হলিডে যদি আমি বলি, বিউটিফুল অ্যাক্টিং। ব্রেকফাস্ট অ্যাট টিফানিজ যদি আমি বলি, দিজ আর দ্য মুভিজ ইউ শুড ওয়াচ, গোল্ডেন এজ অফ হলিউড। তো নেক্সট সেশনটা আমি অ্যাক্ট্রেসদের নিয়েই করবো, আজকে এটা এখানেই শেষ করছি, দেন উই ক্যান টক অ্যাবাউট সামথিং এলস। গ্র্যাজুয়ালি আমি ডিফারেন্ট মেথডস এর গুলো যাবো, স্টেলা অ্যাডলার কি, স্ট্র্যাসবার্গ কি শিখিয়েছে, স্ট্যানিস্লাভস্কি কি শিখিয়েছে, মাইসনার কি শিখিয়েছে, আর কন্টেম্পোরারি যারা আছে তারা কি শিখিয়েছে, তাদের আন্ডারে কারা কিভাবে কাজ করেছে, উই উইল টক অ্যাবাউট দ্যাট। আরো কিছু সাইন্টিফিক এলিমেন্টস নিয়ে আসবো, সিনেমাতে কিভাবে আমাদের কালচারের আইডেন্টিটি বা হেরিটেজটাকে বজায় রেখে হাউ আই ক্যান লাইক ইমপ্লিমেন্ট দোজ অ্যাক্টিং প্রসেসেস ইন আ ন্যারেটিভ, সেগুলো নিয়েও আলোচনা করবো। সো ইউ ক্যান লার্ন আ লট ফ্রম দ্যাট। Just stay in touch and then you will learn a lot, and keep sharing with people who are really interested, then you can learn a lot। and একটা কমিউনিটি বিল্ড হলে কি হবে, আমি হয়তো রইলাম না, বাট আপনি হয়তো নিজে জানেন, তো একটা শেয়ারিং এর মধ্যে দিয়ে করতে করতে আমার অ্যাবসেন্সে হয়তো 4-5 জন মিলে এটা নিয়ে ডিসকাশন করে নেক্সট টাইম যখন এলেন, তখন ইউ হ্যাভ সামথিং টু কমেন্ট অন। আদারওয়াইজ ইররিলেভেন্ট কমেন্টের কোনো মিনিং নেই আমার কাছে। ইফ ইউ মেক রিয়েলি লাইক very কি বলবো, কমেন্ট উইথ ডেপথ অর কিউরিওসিটি বা এক্সপ্লোরেশনটা যদি আমি দেখতে পাই, দেন আই ক্যান অ্যান্সার, আদারওয়াইজ ইট ডাজন্ট মেক সাম সেন্স অর মাচ সেন্স, হোয়াট এভার ইট ইজ।
লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। যারা যারা অ্যাক্টিং শিখতে চাইছে, অ্যাক্টিং সম্বন্ধে জানতে চাইছে, ভালো সিনেমা দেখতে চাইছে, শেয়ার উইথ দোজ পিপল অ্যান্ড উই উইল কিপ ইট গোয়িং। এটা একটা খুব ভালো ফ্রিকোয়েন্সি নিয়ে হবে, চলতে থাকবে, মানে নাম্বার অফ এপিসোডস হবে, অ্যান্ড উই উইল ডিসকাস আ লট অফ ডিফারেন্ট থিংস।